নমস্কার। আজকে আমাদের রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আমরা এই যাবৎ রাজ্যের কৃষকদের স্বার্থে ভারত সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলো আছে নতুন ভাবে রাজ্য সরকার কৃষকদের স্বার্থে নতুন যে সমস্ত আমরা যোজনা নিয়েছি সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া এবং কৃষকরা এই সম্পর্কিত ব্যাপারে আর বেশি করে যাতে তারা এটা সুযোগ নিতে পারে এবং কি স্কিমগুলো সম্পর্কে আরো সচেতন হতে পারে, তার জন্য আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে আমরা এই সমস্ত কিছু তাদের উদ্দেশ্যে বলা। কিছুদিন আগে আমরা এর আগে কিছু আমাদের দপ্তরের কাজকর্ম আপনাদের সামনে এসেছিলাম। তো ইদানিং স্বাভাবিকভাবে গত মার্চ মাস তারও আগের থেকে কোভিড-19 জন্য সারা পৃথিবীর সঙ্গে আমরাও তার বাইরে নই। স্বাভাবিকভাবে এটাকে কেন্দ্র করে রাজ্যের কৃষকরা বিভিন্ন লকডাউন বা এটাকে থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারের যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে তার জন্য কিছুটা হলো সারা পৃথিবীর সঙ্গে আমরাও তার বাইরে কিছুটা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত কৃষকরা হয়েছে। তা আমি প্রথমে বলতে চাই যে আমরা এই সমস্ত এই কোভিড-19 এই মহামারীর মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য সরকারের কৃষি কৃষক কল্যাণ দপ্তর বিভিন্নভাবে আমরা তাদের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি। আগে আমরা সবাই আলোচনা করতাম না, এসব আলোচনা হতো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারতো রাজ্যের মানুষরা যে একটা যেরকম নতুন ভাবে আমরা যে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আমরা আগে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা এই রাজ্যে নতুন ভাবে মুখ্যমন্ত্রী নামাঙ্কিত এবং রাজ্যের অর্থ দপ্তরের এবং রাজ্য সরকারের কোষাগার থেকে আমরা কৃষকদের কল্যাণে এই প্রজেক্ট আমরা নিয়েছি। এই মুহূর্ত পর্যন্ত আজকে পর্যন্ত ইতিহাস রাজ্যের কৃষি ক্ষেত্রে এটা একটা ইতিহাস আমরা বলতে পারি যে এত সংখ্যক কৃষক কখনো এই ফসল বীমা যোজনা আওতায় কখনো আসেনি। এই মুহূর্তে রাজ্যে মোট 2,04,355 জন ধান চাষী খারিফ এই 2020 মরশুমে এই যোজনা আওতায় এসেছেন। এটা ত্রিপুরার মতো ছোট রাজ্যের জন্য এক বিরাট সাফল্য, যা গতবারের তুলনায় এর আগের থেকে বললে আরো বাড়বে। গতবারের বিগত 5 বছরে যদি আমরা দেখি তার মধ্যে গতবার ছিল তার থেকে সর্বোচ্চ, এবং সেটাকে যদি দেখি এই বছরে এই যাবৎ এই পর্যন্ত প্রায় 467% বেশি এই মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় রাজ্যের কৃষকরা অন্তর্ভুক্তি নিয়েছেন। এবং 467% বেশি, মানে আমি লাস্ট ইয়ার থেকে বলছি, কিন্তু লাস্ট ইয়ার যেটা হচ্ছিল সেটা যদি আমি দেখি তাহলে অন্যান্য এর আগের বছর থেকে তাও কয়েক গুণ বেশি ছিল। তো এই অবস্থাতে রাজ্যের এই পর্যন্ত 2,04,355 জন কৃষক এই ফসল বীমা যোজনা আওতায় আছে। কেন আমরা বলছি? কারণ এটা বলার উদ্দেশ্য হচ্ছে কৃষকরা আগে একটা কথা ছিল যে কৃষকরা ফসল বীমা যোজনা করলো তারা তাদের ক্ষতিপূরণগুলো পেত না, কিন্তু এই বছরের এই যে ফসল বীমা যোজনা আওতায় যারা এসেছে তাদের কয়েকটা পয়েন্টের উপরে কি কি ক্ষেত্রে তারা ফসল বীমা যোজনা আওতায় এবং তাদের ক্ষতিপূরণ পাবে। এই জিনিসটা প্রত্যেকটা কৃষক যারা উৎসাহের সঙ্গে যারা ফসল বীমা যোজনা আওতায় এসেছেন তাদের অবগতি এইটা যে কি হয়
বাধাগত যে কোনো কারণে ধান চাষ না করতে পারে, তো নির্দিষ্ট সময়সীমার মধ্যে, যেখানে 15 আগস্ট পর্যন্ত ফসল বীমা যোজনা একটা দিন আওতায় লিমিটেশন আছে। এই 15 আগস্টের মধ্যে ধানটা চাষ করতে পারলো না কোনো না কোনো কারণে, তারপরও কিন্তু ফসল বীমা যোজনার এই ক্ষতিপূরণের আওতায় কিন্তু আসবে। আগে কৃষকরা ভাবতো আমি করতে পারিনি, আমি আর পাবো না, এই ইন্টারেস্ট থেকে তারা সরে যেত, কিন্তু না, এবারে এটা এই কারণ যে পাবে, ক্ষতিপূরণ পাবে। দ্বিতীয়ত, এই মাঠ মৌসুমে প্রতিকূলতা পঞ্চায়েত ভিত্তিক স্বাভাবিক বীজ বপনের থেকে 1 মাস পর অথবা ফসল কাটার 15 দিন আগে পর্যন্ত যদি পুরো পঞ্চায়েতের মধ্যে, পঞ্চায়েতটা সমগ্র পঞ্চায়েতে অধিকাংশ মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হয়, পার্টিকুলার একজন কৃষকের প্রশ্ন বলছি না এখানে, এই দ্বিতীয় পয়েন্টে, এটার মধ্যে ধরুন পুরো পঞ্চায়েতের অধিকাংশ মানুষ ফসল কাটার 15 দিন আগ পর্যন্ত যদি এই বীজ বপনের পর থেকে কোথাও ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও তারা কিন্তু সেই ক্ষতিপূরণ পাওয়ার আওতার মধ্যে আসবে। যেটা কৃষকরা এই জিনিসটা স্পষ্ট তাদের বুঝতে হবে। এরপরে ধরুন তৃতীয় পয়েন্টের মধ্যে, যে ফসল কাটার পর এটা ক্ষতি হয় কিভাবে, ফসল কাটার পরেও ক্ষতি হয় এবং বিভিন্ন ভাবে তাদের এরকম ক্ষতি হয়, তাহলে 2 সপ্তাহের মধ্যে যদি ক্ষতি হয় কাটার পরেও, সেটা 72 ঘন্টার মধ্যে তাদেরকে আবেদন করতে হবে যে ফসল কাটার মধ্যে বা তাদের কোনো কারণে, কোনো রোগ বা কোনো কারণে তাদের ক্ষতি হয়েছে, তাহলে তারা সেই ক্ষতিপূরণের আওতায় আসবে। আরেকটা যেমন যে এটা স্থানীয় বিপর্যয় হয়, যে কোনো প্রাকৃতিক কারণে হতে পারে, যে কোনো প্রাকৃতিক কারণ বলতে বর্ষা তো আছেই, অন্যান্য প্রাকৃতিক কারণ যদি হয় তাহলেও কিন্তু সেটা সময় মতো 72 ঘন্টার মতো আবেদন করলে তারা পাবে। এরপরে একটা কাঠের সাপেক্ষে উৎপাদনের ঘাটতি পঞ্চায়েত ভিত্তিক, কেমন, পুরো পঞ্চায়েতের মধ্যে অধিকাংশ মানুষ যদি, আমি কপ কেটে ফেলেছি, আমি বিক্রি করে ফেলেছি, কিন্তু আমার উৎপাদন কম হয়েছে, সেটা পরবর্তী সময়ে দেখা গেল পুরো পঞ্চায়েত অধিকাংশ মানুষের ক্ষতি হয়েছে, তাহলেও সেখানে এই ফসল কাটার এই যে ফসল বীমা যোজনা আওতায় তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্ধারণের ফলে যদি এক ব্যক্তি মানে পঞ্চায়েত ভিত্তিক ক্ষতি হয়, যারা বিক্রি করে বলেছে তারাও কিন্তু ওই সমানভাবে ওই রেশিও অনুযায়ী তারাও সেই ক্ষতিপূরণ পাওয়ার এই সাপেক্ষে আসবে। এটা কিন্তু এইবারে ফসল বীমা যোজনার নতুন কতগুলো দিক এসছে, যাতে মোটামুটি ভাবে ধরা যায় কৃষকরা যে কোনো পর্যায়ে ক্ষতি হলে পরে তারা তাদের এই বীমা পাবে। আগে বলা হতো না যে বীমা করে পাওয়া যেত না, মানে ফসল বীমা সরাসরি ক্ষতি হলে কৃষকরা কিছুটা সময় নিত, কিন্তু বীমা পায়নি এরকম নয়। কোন এক সময় যেরকম 38 কোটি 47 টাকা বীমা দিয়েছে কৃষকরা, সরকার বেশি ছিল না, 11,782 জন। টাকা কত দিয়েছিল নিজের তরফ থেকে, যেখানে 38,42,000 টাকা, কিন্তু ক্ষতিপূরণ পাওয়া গেছে দেখা গেল প্রায় 70,54,000 টাকা পেয়েছে। দেয়টা ঠিক তা নয়, কিন্তু আগের সংখ্যাটা কম ছিল। ঠিক তেমনি এইবারও ধরুন এই 19 কোটিতে রাজ্যের যারা স্বল্প সংখ্যক কৃষকরা করেছিল, সেগুলো তারা 41,60,000 টাকা তারা ক্ষতিপূরণ পেয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এইটা স্বাভাবিকভাবে আমরা চাই যে এই ফসল বীমা যোজনা যারা করেছে, আরো যারা বাকি রয়েছে, তারা যাতে সময়ে আসে এবং দপ্তর তার জন্য তৈরি, প্রতিটি কৃষক যাতে এই সুবিধাটা নিতে পারে। তো এরপরে দেখুন আত্মনির্ভর ভারত প্রকল্প, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত প্রকল্প উনি ঘোষণা করেছেন। তো তার মধ্যে অবশ্যই কয়েকটা বিষয়, বেশ কয়েকটার উপরে আত্মনির্ভর এই ভারত করার জন্য যে প্রকল্প ওরা দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে আমরা তিনটি প্রকল্পের মধ্যে অলরেডি আমরা কাজে হাত দিয়েছি। রাজ্যের সমস্ত কৃষক ভাই বন্ধুরা
যাতে এটা সম্পর্কে সচেতনতা নিতে পারে। আমাদের দপ্তর করছে, তথাপি আপনাদের মাধ্যমে সারা রাজ্যের কৃষকরা যাতে সঠিকভাবে এটা এরা জানতে পারে এবং কি স্কিমে তাদের আত্মনির্ভর হতে হবে সেগুলো আমরা বলব। যেমন কৃষি ঋণ এই পর্যন্ত 2020-21 রাজ্যে মোট 1,45,257 জন কৃষক কৃষি ঋণ পাওয়ার আবেদন করেছিলেন। এর মধ্যে 70,316 জন কৃষকের প্রায় 226,78 লক্ষ টাকা ঋণ মঞ্জুর হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে টোটাল 70,316 জন কৃষকের তাদের এই ঋণ মঞ্জুর হয়েছে 226,78 লক্ষ টাকা। কিন্তু তাদের ইতিমধ্যে এই 70,000-এর মধ্যে 44,824 জন কৃষকের অলরেডি অ্যাকাউন্টে 143,95 লক্ষ টাকা ঋণ তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। বাকি যে রবি খণ্ডে আরো অনেক কৃষকের সুবিধা বলে আশা করছি। এর মধ্যে বাকি এই যে কৃষকরা টোটাল এই টাকাটা বাকিরা যা পেয়েছে তারা তাদের টাকা পাবে। 2019-20 সালে 55,460 জন কৃষক মোট 248,58 লক্ষ টাকা কিন্তু তারা কৃষি ঋণ পেয়েছিলেন। দ্বিতীয়, কৃষি পরিকাঠামো উন্নয়ন। কেন্দ্রীয় সরকার এবছর কৃষি পরিকাঠামো উন্নয়নের এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড একটি যে 10 বছর একটা প্রকল্প 10 ইয়ার্সের প্রকল্প নিয়েছেন। ইতিমধ্যেই যেটা 2029-30 সাল পর্যন্ত চালু থাকবে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই বছর রাজ্যকে 360 কোটি টাকা এই রাজ্যে কৃষকদের জন্য বরাদ্দ করেছেন। এর মাধ্যমে কৃষিক্ষেত্রে বিভিন্ন পরিকাঠামো যেমন উন্নয়ন ক্ষেত্রে বাজার তৈরি করা, গুদাম ঘর, বিভিন্ন কোল্ড চেইন, প্যাক হাউস ইত্যাদি এইসব এই টাকার মাধ্যমে এই রাজ্যে কৃষকদের জন্য খরচ করা হবে, যেটা রাজ্যের সর্বস্তরের কৃষকরা তার লাভ পাবে এবং সুবিধা পাবে, তাদের কৃষিজাত দ্রব্য রাখা বাণিজ্য করা সুবিধাতে মতো হবে। তৃতীয় পয়েন্ট, যেটা আমরা তিনটে আত্মনির্ভর ভারত প্রকল্পে সরাসরি আমরা রাজ্য সরকার অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এবং দ্বিতীয়টা কিছুদিন আগে ভারত সরকারের মাননীয় কৃষক কল্যাণ মন্ত্রী মহোদয়ের ওনার পৌরোহিত্যে একটি বিসি কনফারেন্সের মাধ্যমে সেদিন উনি ঘোষণা করেছিলেন যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন মানে এফপিও, কেন্দ্রীয় সরকার এবছর ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন গঠন এবং উন্নয়নের লক্ষ্যে একটা প্রকল্প চালু করেছে। কেমন এটা আগে ছিল মিনিমাম 500 জন কৃষক থাকতে হবে একটা ফার্মার্স এই প্রডিউসার অর্গানাইজেশন করতে গেলে। এই বছরের ভারত সরকার উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলির জন্য এই এফপিও করার ক্ষেত্রে সেখানে কমিয়ে কৃষক সংখ্যা কমিয়ে 100 জন এরা করেছে। 100 জন কৃষক দিয়ে এই এফপিও গঠন হবে, যেটা ন্যূনতম 300 জন সদস্য অ্যাপ্রুভ করতে হবে। এর প্রতিটি এফপিওর মেয়াদ 5 বছর, আগে এটা 3 বছর ছিল এবং এটা 2019-20 থেকে 2023-24 এই 2027-28 পর্যন্ত এরা বিভিন্ন ধরনের সহায়তা পাবে। আমাদের রাজ্যের 58টি ব্লকের প্রতিটি ন্যূনতম একটি করে এফপিও গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। 18টা ব্লক আছে আমাদের কৃষি ব্লক মহকুমা। এই কৃষি মহকুমাতে 18টা এই এফপিও ব্লক আমরা করব, যার মাধ্যমে ভারত সরকার নির্ধারিত এই সুবিধা আসবে এবং এটা কৃষকদের জন্য এটা তাদের লাভবান হবে। ইতিমধ্যে আমাদের রাজ্যে রাজ্যস্তরীয় এবং জেলা স্তরীয় কমিটিও গঠন করা হয়েছে। এছাড়াও নাবার্ড, এনসিডিসি এবং এসএফএসি এর মাধ্যমে দ্রুত কাজ শুরু করার প্রয়োজন করা হয়েছে। এতে কি হবে, এগুলোকে অফিস রুম, ফার্নিচার, ইলেকট্রিসিটি এবং স্টাফ রাখবে, ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এই ধরনের স্টাফ রাখার জন্য টোটাল এই ফান্ড এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে। এর বাইরে সরকার 15 লক্ষ টাকা করে একটা এফপিও কে দেবে। এফপিও নিজস্ব যে এই যে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন করবে
তারাও 15 লক্ষ টাকা করে এটার মধ্যে যুক্ত হবে। 32 লক্ষ টাকা করে এটা খুললে পরে এটা সমস্ত কৃষকদের এর থেকে লোন বা বিভিন্ন কৃষকদের সহায়তা করবে। আত্মনির্ভর ভারত প্রকল্পের অনেক কটার মধ্যে কৃষির সঙ্গে জড়িত আমরা এই 3টি প্রকল্পের কাজ আমাদের রাজ্য সরকার আমরা হাত দিয়েছি। কৃষি সামগ্রী বিতরণের ব্যবস্থাপনা কি করেছি আমরা রাজ্যে? আমরা বর্তমান খারিফ ফসলের কৃষকদের মধ্যে এর মধ্যে এই যে অ্যাপটিউটার মধ্যে একটা নতুন স্পেশালিটি আছে, এরা কাজটা কি করবে? যেমন অ্যাপটিউ গঠন করবে এক একটা আইটেম ওয়াইজ, উৎপাদিত ফসল ওয়াইজ, পাইনাপল বলেন, জ্যাকফ্রুট বলেন, ধান বলেন, এসব তো আলাদা আলাদা করে তাদের টোটাল প্যাকেজিং করা, তাদের টোটাল এগুলোকে টোটাল মানে বাজারজাত করা, এই সমস্ত কিছু তাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকবে, তাদের নিজস্ব ভেহিকলস ব্যবস্থা থাকবে, তারা সেগুলো প্রকিউরমেন্ট করে টোটাল প্যাকেজিং সিস্টেম করে স্ক্রিনিং করে এবং তারা এটাকে প্রিজার্ভ করার মতো ব্যবস্থা করা, রাখা, ভালো রাখা, এই সমস্ত কিছু এই অ্যাপটির মাধ্যমে করে সেগুলো বাজারজাত করা পর্যন্ত কিন্তু তাদের কাজ, তাতে কৃষকরা অন্তত লাভবান হবে। নতুন প্রকল্প সবাই অনেক সময় আমরা শুনি বলতে থাকে যে কৃষকদের বিভিন্ন সময় তাদের লস হয়, এটা পারছে না, বাজারজাত করতে পারছে না। দায়িত্বগুলো টোটালি অ্যাপটির মাধ্যমে ভারত সরকার চাইছে পরিষ্কার কৃষকদের যাতে তাদের কোথাও তারা লস না হয়, এই যে কাজগুলো করা, এই কাজগুলো অ্যাপটিউরা করবে। তো ঠিক তেমনি কৃষি সামগ্রী বিতরণ ব্যবস্থাপনা, বীজ বর্তমান খারিফ ফসলের কৃষকদের মধ্যে মোট আমরা 1304 মেট্রিক টন উচ্চ ফলনশীল ধান বীজ, যেখানে 55,400 হেক্টর জমির জন্য আমরা দিয়ে দিয়েছি। আর 82.25 মেট্রিক টন হাইব্রিড এই ধান বীজ 16,450 হেক্টর এবং 86.385 মেট্রিক টন ভুট্টা বীজ 4,320 হেক্টর, 106 মেট্রিক টন মাসকলাই বীজ 5,300 হেক্টর, 11.25 মেট্রিক টন কাউন বীজ 937 হেক্টর, 100 মেট্রিক টন বাদাম বীজ 1000 হেক্টর এবং 1.80 মেট্রিক টন মুগের বীজ 90 হেক্টরের বিতরণ আমরা অলরেডি দপ্তর থেকে করে দেওয়া হয়েছে। এগুলো কৃষকরা চাষবাসে তারা হাত দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত আমরা সার, বর্তমানে রাজ্যে খারিফ খন্দে চাষের জন্য প্রয়োজনীয় মোট 32,079 মেট্রিক টন রাসায়নিক সার মজুদ আছে, যেখানে সরকারি 21,750 মেট্রিক টন এবং বেসরকারিদের যারা ডিলারশিপ আছে তাদের কাছে 10,327 মেট্রিক টন, এই টোটাল 32,079 মেট্রিক টন আমাদের কাছে আছে সার মজুদ। আমরা এর আগেও বলেছি যে যতই এই কোভিড-19 কারণে যখন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা যেখানে স্বাভাবিক মুভমেন্ট বন্ধ ছিল, রাজ্য সরকারের কাছে 3 মাসের মজুদ ছিল। আজকের দিন আমরা বলছি এই মজুদ আমরা এরপরে আমরা যেটা মজুদের বন্ধনে আমরা করেছি সেটা অক্টোবর 2020 পর্যন্ত যদি 1 কেজি সারও যদি রাজ্যে না আসে তবুও কৃষকদের জন্য কোথাও অভাব হবে না। আমরা এই মজুদ আমরা করেছি আগামী অক্টোবর পর্যন্ত এই রাজ্যের কৃষকরা এই সার পেতে কোনো অসুবিধা হবে না। এটা যদি বলি ভাগ করে বলি সেটাও বলে দিই, এটা রাজ্য কৃষকরা জানবে। ইউরিয়া 9,887.92 মেট্রিক টন, এসএসপি 12,805.63 মেট্রিক টন, এমওপি 5,608 মেট্রিক টন, রক ফসফেট 2133.4 মেট্রিক টন, ডিএপি 1644.42 মেট্রিক টন, এই সমস্ত মজুদ রাজ্য সরকারের এই রাজ্যের মধ্যে আছে। যদিও মাঝে মধ্যে ব্যবসায়ীরা শোনা যায় যে সার বীজ পাচ্ছে না, কিন্তু রাজ্যের আমাদের সরকারি কোষাগারে বা রাজ্যের মধ্যে যা ডিলার আছে আমরা কোথাও এই পর্যন্ত বিগত যে কয়েক মাস চলছে এতে কখনোই আমাদের কাছে কোথাও অভাব ছিল না। কীটনাশক যেটা নিয়ে প্রায় আমরা শুনি বলতে দেখি যে সরকার কৃষকদের ওষুধ তারা দিচ্ছে না, তার জন্য জমিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কৃষকরা
যারা ওষুধের না পাওয়ার কারণে তাদের চাষবাস তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় আমরা দেখি এগুলো বিভিন্ন জায়গাতে এই আওয়াজটা আসছে। আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষক অবশ্য জানে, তবু রাজ্যের বাকি সমস্ত উদ্দেশ্য আমার জানানো হচ্ছে এই, রাজ্য সরকার 2004-05, ত্রিপুরা সরকার 2004-05 সনের পরে কখনো এই ঔষধ দপ্তর সরাসরি কোনো কৃষককে দিত না, দেওয়া বন্ধ। আজকের দিনও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর সরাসরি কৃষকদের ক্ষেত্রে আমরা এই ওষুধ আমরা দেই না। কিভাবে দেওয়া হয় ওষুধ? দপ্তর থেকে বিভিন্ন ডিলারদের যাতে লাইসেন্স দেওয়া হয়েছে, তারা এই ওষুধ তারা আনবে। কোন কোন ওষুধ এই রাজ্যে ফসলকে রক্ষা করার জন্য প্রয়োজন, এটা কৃষি দপ্তরের আমরা যারা বিজ্ঞানীরা আছে, যারা অফিসাররা আছে, তারা স্থির করে দেয় এই সময় আমাদের এই ওষুধগুলো দরকার আছে, এবং সেই মোতাবেক তারা ওষুধ তারা মজুত রাখে। এবং রাজ্যের কৃষকরা জানে যে ওষুধ প্রত্যেককে যদি প্রয়োজন হয় তাহলে সেই ওই যাদের ডিলার চিপ আছে তাদের থেকে তারা কিনে নেবে। এতে সরকার কোনো ভর্তুকিও দেয় না, শুধু রেট নির্ধারণ করে দেওয়া হয় কি রেটে তারা বিক্রি করবে, আর সরকার দেখে অফিসাররা যেটা কোয়ালিটিটা ঠিক মতো মেনটেন হচ্ছে কিনা। এই দুটো জিনিস সরকারের দায়িত্বে এবং দপ্তর সেটা করে। কিন্তু ওষুধ কাউকে দেওয়া দপ্তরের মাধ্যমে এটা কিন্তু 2004-05 সালের পর থেকে এ রাজ্যে কখনো হয়নি। তো স্বাভাবিকভাবে এটা প্রায় আমরা দেখি যে এরকম ওষুধ পাচ্ছে না। এটা আপনাদের মাধ্যমে রাজ্যের কৃষকদের কাছে আবারও আমরা এটা জানালাম। তবু একটু বলে রাখি, রাজ্যে বর্তমানে এই ওষুধ 10,421 কেজি ছত্রাকনাশক যে ওষুধ মজুদ আছে এই রাজ্যে যারা এটা করে। 47,246 কেজি কীটনাশক ওষুধ রাজ্যে মজুদ আছে। 14,618 কেজি জৈব কীটনাশক এবং 1,810 কেজি আগাছানাশক মজুদ এখনো এ রাজ্যে আছে। বর্তমানে খারিফ মৌসুমে রাজ্যে কীটনাশকের অভাব হওয়ার কথা নয়। এটা এই কৃষিকাজে ব্যবহৃত যারা ওষুধ বলেন, কীটনাশক, এই জিনিসগুলো এই ব্যাখ্যা আমাদের। যেমন আমরা একটা কাজ করেছি, আপনারা জানেন যে রাজ্যে কৃষক বন্ধু কেন্দ্র আমরা ঘোষণা দিয়েছি। 36টি ব্লক আমাদের আছে, 36টা ব্লকে আমরা 36টা কৃষক বন্ধু কেন্দ্র আমরা খুলব। কৃষক বন্ধুর কেন্দ্রের প্রয়োজনীয়তা এই সম্পর্কে আমরা আরো অনেকবার আপনাদেরকে বলেছি। এই মুহূর্তে আমরা 14টি কৃষক বন্ধু কেন্দ্র অলরেডি কাজ চলছে, অনেক আগে খুলে দেওয়া হয়েছে। রাজ্যে আরো 5টি কৃষক বন্ধু কেন্দ্র বেশ আগে হয়েছে, কিন্তু COVID-19 এই কারণে আমরা রেডি হওয়া সত্ত্বেও আমরা সেই কৃষক বন্ধু কেন্দ্রগুলো আমরা খুলিনি, চালু করতে যাইনি। কিন্তু আমরা দেখেছি যখন এই COVID-19 সমস্ত কিছু যাই কিছু বিধিনিষেধ থাকুক, কিন্তু কৃষকদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তারা কৃষিকাজ তারা স্বাভাবিক পর্যায়ে তারা করতে পারবে। কোথাও লকডাউন বা কোনো কারণে কৃষকদের কোনো কোথাও ক্ষতি হওয়ার কথা নয়, এবং সেগুলো অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে সেভাবে তাদেরকে রাখে। তো সেই কারণে আমরাও ঠিক করেছি আগামী 7 থেকে 8 দিনের মধ্যে যে তৈরি করা যে কয়েকটা কৃষক বন্ধু কেন্দ্র বা যে কোনো দরকারি আছে কৃষকদের কাজে লাগে, আমরা সেগুলো আমরা খুলে দেব। এবং এরপরেও আরো কয়েকটা কৃষক বন্ধু আমরা রেডি হয়ে হচ্ছে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এবং এগুলোর জন্য আমরা তৈরি কৃষকদের সাথে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, এটাও একটা আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর এই প্রকল্প। তো আপনাদের সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে এই মুহূর্তে আমাদের কাছে যা রিপোর্ট আছে যে 226 কোটি 14 লক্ষ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। 185 কোটি 65 লক্ষ আমাদের কাছে তার রেকর্ড আমরা পেয়েছি, যে রাতে কৃষকরা পেয়েছে। 40 কোটি 49 লক্ষ টাকা পেয়েছি, পেপারসে আছে, কিন্তু দিল্লির সেখানে ডিউ টু হ্যাং পজিশন এইসব কারণে
ওদের রেকর্ডটা সরাসরি আমরা শো করছে না, কিন্তু আমাদের কাছে পেপার অনুযায়ী অলরেডি রাজ্যের কৃষকের কাছে এই পর্যন্ত 226 কোটি 14 লক্ষ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। জৈব চাষ নিয়ে আমরা আগেও বলেছি, জৈব চাষ 2016-17 সালে শুরু হয়েছিল 2000 হেক্টর, এবং পরবর্তী 2018-19 আমরা আরো 4000 হেক্টর চালু করেছি করার মধ্যে। এই 2000 হেক্টরে কিন্তু রেজিস্ট্রিকৃত প্রায় 6788 জন যারা কৃষক আছে, এরা অলরেডি কাজ চলছে, এবং বাকি যারা 2000 হেক্টরের কৃষকদের সার্টিফিকেশন তারা পেয়ে গেছে। সবচেয়ে যেটা খবর সবার জানা দরকার যে এই যে 2000 হেক্টরের কৃষকদের সার্টিফিকেশন পাওয়া গেছে, সেই যে ফসল বাজারে অর্গানিক জৈব ফসল হিসেবে যেটা স্বীকৃতি পেয়েছে, সেই ফসল বিক্রির একটা সংক্ষিপ্ত আপনাদের একটা হিসাব দিচ্ছি। রাজ্যের কৃষকরাও তাদের এই জৈব ফসল বিক্রি শুরু হয়ে গেছে। এই পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড আছে 9,66,000 টাকার জৈব ফসল যেখানে বিক্রি হয়েছে। তার মধ্যে আনারস আছে 1,26,738 টাকা, যে জৈব ফসল হিসাবে এটা মনে রাখবেন, এবং সুগন্ধি চাল 5,47,000 টাকা, এবং 96,000 টাকা আদা হলুদ আছে 1 লক্ষ টাকা। এটা দেখা গেছে এই যে মূল্য কৃষকরা পেয়েছে, এই লকডাউনের মধ্যে অনেক কিছু অসুবিধা থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে এটা 15 থেকে 20% সাধারণ ফসলের থেকে তারা অনেক বেশি পেয়েছে। যেটা আগামী দিনে, আগামী 2 বছর পরে, আগামী বছর, এই বছর, আগামী বছর, এরপরে যে বাকি 4000 হেক্টর যে জৈব চাষে আমরা দিয়েছি, সেটা 3 বছর পূর্ণ হলে পরে তো এই চাষের ওই ফসল আরো পরিমাণে বিক্রি হবে। তার জন্য এটা বাজার তৈরি হবে, এবং যে সমস্ত ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন তৈরি হচ্ছে বিভিন্নভাবে, আমরা যেরকম ইনাম মার্কেট করছি, এই সমস্ত কিছুর মাধ্যমে কৃষকরা তার যথা মূল্য পাবে। এবছরও তাছাড়া কেন্দ্রীয় সরকারে আমরা আমাকে বলেছিলাম যে জৈব চাষের 15,000 হেক্টরকে আমরা হাতে নিয়েছি। এর জন্য কেন্দ্রীয় সরকার 114.48 কোটি টাকাও বরাদ্দ করেছে, যেখানে প্রত্যেক বছর 3 বছর, এই বছর 15,000 হেক্টর, নেক্সট ইয়ার এটা সেকেন্ড ইয়ার হবে, নেক্সট থার্ড ইয়ারে এটা কমপ্লিট হবে। এর মধ্যে টোটাল 15,000 হেক্টর আমরা কাজ করব, এবং এই সমস্ত এলাকার এই ফসলগুলো আমরা জানি যেগুলো আগামী দিনে কৃষকরা আরো বেশিভাবে লাভবান হবে। আমরা হর্টিকালচার ডিপার্টমেন্টে অনেক কিছুর মধ্যে আমি সংক্ষিপ্তভাবে 2-3টে পয়েন্ট আলোচনা করতে চাই। আমরা প্রায় দেখছি যে কৃষকরা বলছে, কেউ কোনো জায়গাতে, যে আনারস উৎপাদন হয়েছে বিক্রি করতে পারছে না। আমি আগেও বলেছি যে কোভিড-19 বা এই করোনার কারণে আমাদের রাজ্যে কৃষকদের জন্য আমরা যেভাবে সরকারের পক্ষ থেকে তাদের ফসল উৎপাদন, ফসল কাটা এবং বিক্রির জন্য সর্বোত্তমে সাহায্য করার জন্য আমরা আমাদের দপ্তর চাইছি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ফসলটা যদি বাইরে বিক্রি করতো, সেই বাইরের রাজ্যগুলোকেও সেইভাবে করোনা মুক্ত ভাবে মানুষের বাজার তৈরি করতে হবে। কিছুটা নিশ্চয়ই বাধা বিপত্তি আছে। তারপরেও আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আপনাদের মাধ্যমে কৃষকদের হতাশ না হওয়ার জন্য, যে আমাদের সরকারি ভাবে আমাদের হিসাব মোতাবেক পাইনাপল আমরা 2003 মেট্রিক টন আনারস বহির্রাজ্যে বাজার হয়েছে। এর মধ্যে 10 মেট্রিক টন আমরা দুবাইতেও পাঠাতে পেরেছি এই অসুবিধার মধ্যে, এবং এটা আমাদের সাহায্য করেছে ভারত সরকারের অধীন প্রযুক্তি ও তথ্য মন্ত্রণালয়। আমাদের সব রকম সহায়তা করার কারণে আমরা দুবাইতেও পাঠাতে পেরেছি, এবং এই রাজ্যের বাইরেও আমরা এই 2003 মেট্রিক টন আমরা বিক্রি করতে পেরেছি কৃষকদের জন্য। এবং এটা জানো যে এই প্রতি কেজি কোন প্রজাতির আনারস এর জন্য 29 টাকা দাম পাচ্ছে, কৃষকরা পাঠিয়েছে, মানে 29 টাকা পার কেজি তারা পেয়েছে, টাকা পেয়েছে, যা নাকি গত বছরে হাইয়েস্ট তারা 25 টাকা বেশি দাম পায়নি। এই বছর কিউ প্রজাতি আনারস এবছরের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে, 11 টাকা 50 পয়সা ছিল, এবারে 13 টাকা করে আমাদের সাপ্লাই দিয়েছে, বাইরে গেছে
সেটাও এই টাকা পেয়েছে। কিন্তু যদিও বাজারের মধ্যে এই কিউ প্রজাতি আনারস আমি জানি আপনারা করেছেন কি, নিশ্চয়ই নিচ্ছেন, আপনারা কিনছেন, 25 টাকা 30 টাকা এলাকা আরো বেশি ছিল। আস্তে আস্তে যত ফসল উৎপাদন বাজারে আসবে বেশি, ততটা কিছুটা দাম অবশ্যই হ্যাঁ পেল। তো এখনো বর্তমানে 25 টাকার নিচে কোনো আনারস আমি কিনতে, আমি নিজেও যখন বাজারে করে পাঠাই তখন 25 টাকার নিচে কোথাও কিউ প্রজাতির আনারস পাওয়া যাচ্ছে না। যদি বাজার 25 টাকা হয়, কত 13 টাকা বাইরে সাপ্লাই দেবে, লোকাল বাজারে 25 টাকাও বিক্রি হয়, এবং তাতে নিশ্চয়ই কৃষকরা পয়সা পাচ্ছে। এবং এই কৃষকদের এই টোটাল এই পয়সা পাওয়ার পেছনে আরেকটা ব্যাপার আরো আছে। আমরা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী এই করোনাকে কিছুটা রোধ করার জন্য যে একটা সমস্ত আরবান এরিয়াতে ফল, এই জুস, এই রস যারা বিতরণের যে প্রোগ্রাম নিয়েছিল, এই তো বিশাল সংখ্যক, বিশাল পরিমাণে অন্যান্য ফলের সঙ্গে আনারসও কিন্তু কৃষকরা বিক্রি করতে পেরেছে। এগুলো আমাদের হিসাব নয়, হিসাবটা হচ্ছে বাইরে আমরা কি পাঠাতে পেরেছি। এবং সেটা খুব বড় করে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি এবং বিএনপি সরকার 2 বছর 5 মাস হয়েছে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। বড় করে বলতে পারি যে কখনো বিগত সরকারে যারা ছিলেন তারা কখনো কোথাও রেকর্ডে দেখেননি যে রাজ্যে কত মেট্রিক টন আনারস উৎপাদন হতো, কত আনারস রাজ্যের বাইরে কোথাও বিক্রি করত, কোথাও রেকর্ড নেই। আমাদের সরকারে এসে আমরা ভেবেছি কৃষকদের সঙ্গে কিভাবে কৃষকদের পয়সা পেতে হবে, এই লক্ষ্যে গিয়ে আমরা শুরু করেছি। এবং আমরা বলতে পারি আনারস কতটা উৎপাদন হয়েছে, আনারস কতটা রাজ্যের বাইরে বিক্রি করতে পেরেছে, এই সংখ্যা বলার মতো আজকে সরকারের এই উদ্যান দপ্তর আমরা প্রতিদিন হিসাব দিতে পারি, কতদিন কত পিস আনারস গেছে, সেটার সংখ্যা হিসাব আমরা দেওয়ার মতো আমাদের কাছে তথ্য আছে। যদিও আমরা দেখেছি প্রায় সময় বলে আনারস উৎপাদন, আনারস বিক্রি করতে পারছে না। আনারস উৎপাদনের জন্য প্রায় 2000 হেক্টর, 1000 হেক্টর গত বছর হয়েছিল বৃদ্ধি, এবছর আবার 1000 হেক্টর যাদের জায়গা আনারসে চাষবাস বেশি করতে পারি তার জন্য সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। 25,000 টাকা প্রতি হেক্টরে সরকার সহযোগিতা করে, 25,000 হেক্টর সরকার সহযোগিতা করে আনারসের 42,000 টাকা, সরি 43,750 টাকা পার হেক্টর জমিতে সরকার সাহায্য করছে কৃষকদের। এর মধ্যে প্রথম 32,800 টাকা দেওয়া হচ্ছে, দ্বিতীয় দফা 10,950 টাকা দেওয়া হচ্ছে। কৃষকরা যদি লাভবান না হতো নিশ্চয় আনারসের চাষবাসে এইভাবে তাদের এই এরিয়া বৃদ্ধি করত না। তো আমরা চাই আমরা এই এতে 2020-21 যে এই বৃদ্ধি চলছে তাতে কৃষকরা আরো বেশি লাভবান। গত বছর আনারস আমরা বাইরে 3500 মেট্রিক টন আমরা পাঠিয়েছি, এই বছর এ পর্যন্ত 2003 মেট্রিক টন, 1500 মেট্রিক টন পেছনে আছে এই বর্তমান সময়। এখনো সময় আছে, কিউ পাইনাপেল আরো কিছুদিন থাকবে, সেটা আরো যাবে, সংখ্যাটা আমরা পরে বলতে পারবো। 3500 মেট্রিক টন সারা সিজন আমরা দিয়েছি, এবছর 2003 মেট্রিক টন এই করোনা দালালের পরেও কৃষকদের কাছ থেকে বাইরে পাঠাতে পেরেছি। দ্বিতীয়ত সবজি, মাঝে মধ্যে আমরা দেখি সবজির বাজারে খুব কৃষকরা লাভ মানে সঠিক মূল্য পাচ্ছে না। আমাদের অবগতির জন্য জানাচ্ছি যে সবজিতে দেখুন, সবজি চাষ 1800 হেক্টর জায়গাতে ছিল, সেটা 2000 হেক্টরে আমরা এই এলাকার সবজি আমরা এরিয়া বৃদ্ধি হয়েছে। ক্রমশ একটা জিনিস মনে করবেন যে প্রতিটা জিনিসই আমরা আনারসের যেমন বৃদ্ধি পেয়েছে ঠিক সবজিতেও বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় কথা, সবজি আগে যা চাষ হয়েছিল সবজির ফলন অনেক বেশি পর্যায়ে এবার হয়েছে। সবজি বেশি হলে পরে প্রয়োজনের বাইরে সবজি বাইরে যাবে, এটা আমাদের কাছে আমরা বাইরে পাঠাতে পারি। কিন্তু এটা ঠিক যে এর মধ্যে নিশ্চয়ই
বাইরে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাপনা, সেই জিনিসগুলো নিশ্চয়ই কোভিডের কারণে সেটা আমরা তৈরি করতে পারিনি। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে যেখানে এসি কন্টেনার যাওয়ার ছিল, কাঞ্চনজঙ্ঘাই চালু হয়নি, যার জন্য আমরা সেটা ব্যবস্থা আমাদের সম্মতি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরা এটা করতে পারি। তো এই ব্যাপারে যেমন সবজি ব্যবসায়ীদের মধ্যে আমরা সুযোগ দিচ্ছি, কি 25,000 টাকা পার হেক্টারে। এটা 25,000 পার হেক্টার মানে এটা ছোট ক্ষুদ্রভাবে 0.2 হেক্টারে 5,000 টাকা করে আমরা কৃষকদের প্রতি কৃষকটা আমরা দিচ্ছি। সেখানেও আমরা দুটি পর্যায়ে দিই। প্রথম পর্যায়ে কৃষকরা করছে 1152 টাকা দিচ্ছি, দেখবে কৃষক করেছে। তারপর দ্বিতীয় দফায় কৃষক কাজ করলে অফিসার যাবে, সেখানে দ্বিতীয় দফায় 3848 টাকা আমরা বাকি টাকা দিচ্ছি। এতে কৃষকরা কাজ করছে। আগে সার্ভিস দিয়ে দেওয়া হতো, করলো কি করতো না সেটা প্রশ্ন, এখন করতে হচ্ছে। সরকার কোনো অনুদান দেবে, অনুদানটা শুধুমাত্র টাকাটা নিয়ে সংসার চালানোর জন্য না, যে কাজের জন্য সরকার চাইছে সেটা উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদন বৃদ্ধি হলে তার বিক্রি ব্যবস্থা হবে, তার লাভবান বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়া নিয়েছি যে শুরু করো, 1152 টাকা দেবো, শুরু করছে। দ্বিতীয় দফায় আমাদের অফিসার যাবে, করেছে 0.02 হেক্টর, তাকে বাকি টাকা দিয়ে যে প্রোডাকশন করতে হচ্ছে। এতে কি হচ্ছে? প্রোডাকশন বাড়ছে, যেটা আগে ব্যবস্থাপনা ছিল না। তো এইভাবে আমরা হর্টিকালচারের তরফ থেকে আমরা কৃষকদের চাষবাসে নতুন করে আমরা দিচ্ছি। দ্বিতীয়ত দেখুন, আজকে ফুল চাষের বাজার, নিশ্চয় ফুলের চাষের আমরা যথেষ্টভাবে আমাদের দপ্তর থেকে আমরা চাইছি আরো বেশি করে তাদের ইন্টারেস্টেড করা হোক। কারণ বিভিন্ন সেমিনারগুলোতে বিভিন্ন যখন আমরা ফিজিক্যালি যাই, তখন দেখা যায় তারা এক একটা ফুল চাষিরা নিজেরাই বলে যে মিনিমাম 15,000 to 20,000 তারা এই ফুল ব্যবসা থেকে মান্থলি রোজগার করতে পারে। সরকারের লক্ষ্য হচ্ছে কৃষককে রোজগার দিতে হবে, রোজগার বাড়াবো। তো এইখানে ফুল চাষিদের জন্য আমরাও আরোভাবে প্যাকেজ দিয়ে আমরা এটার জন্য আমরা এগোচ্ছি। যেমন এবারে কোভিডের কারণে মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে প্রত্যেকটি ফুল ব্যবসায়ীকে আমরা এককালীন 2,000 টাকা আমরা তাদেরকে সহযোগিতা করেছি। নতুন পরিকল্পনা আর কি করা যাচ্ছে, রাজ্য নতুন পরিকল্পনা কৃষিক্ষেত্রে আমি বলেছি এর আগে যে ভুট্টা এবং আমরা মাসকলাই চাষের জন্য নতুন উদ্যোগ নিয়েছি, এবং আখ চাষ যেখানে বন্ধ হয়ে গেছে রাজ্যে, সেটারও ব্যবস্থা আমরা নিয়েছি। তার জন্য সমস্ত সরকার তাদেরকে আর্থিক সহায়তা কৃষকদের দেবে। যে আমরা 28,000 হেক্টর আমরা ভুট্টাতে নিয়েছি, 22,000 হেক্টর আমরা মাসকলাইতে নিয়েছি। এই 50,000 হেক্টর জায়গাতে সরকার প্রতিটা হেক্টর জায়গাতে কৃষকদের সহযোগিতা করবে। সেই সঙ্গে আখ চাষ যেখানে বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে আখ চাষের একটা আগে ছিল, প্রয়োজন ছিল, আমরা আখ চাষকেও আমরা উৎসাহ দেওয়ার জন্য আখ চাষকেও নিয়েছি। প্রতি হেক্টর জায়গাতে 20,000 টাকা করে 1,500 টাকা টার্গেট করেছি। 20,000 টাকা করে আমরা প্রতি হেক্টরে আমরা 1,500 টাকা আমরা দপ্তর দেব। তো ঠিক তেমনি আমরা এগ্রিকালচার এই ডিপার্টমেন্ট আমরা ড্রাগন ফ্রুট, আপনারা শুনেছেন যে ড্রাগন ফ্রুট এরা যে আস্তে আস্তে মাথা চারা দিয়ে উঠেছে। অল্প স্বল্প হতো, স্থানীয়ভাবে নিজেদের প্রয়োজনে চলে যেত, বাজারজাত হতো না ঠিক মতো, সঠিকভাবে দপ্তরের কাছেও সঠিকভাবে তার তথ্য ছিল না। ক্রমশ সেই চাষ জনপ্রিয়তা অর্জন করছে এবং সেটা খুব ভালো পয়সা প্রতিটা কৃষক পাচ্ছে। দপ্তর যেখানে কৃষক লাভবান হবে, দপ্তরের দায়িত্ব, কৃষি দপ্তর দায়িত্ব পড়ে তার সঙ্গে কৃষকদের পাশে যাও, তাকে উৎসাহিত করো, তাকে সরকারি সাহায্যের আওতায় আনো এবং সে উৎপাদন করো। ঠিক সেই প্রক্রিয়াতে হর্টিকালচার ডিপার্টমেন্ট যে এই ড্রাগন ফ্রুটের জন্য আমরা এগিয়েছি এবং সেখানে বিশেষ করে সুবিধাভোগীদের চাষে আমরা এনেছি 40 হেক্টর জায়গাতে প্রায় 200 সুবিধাভোগীকে আমরা এই চাষের আওতায় আমরা পরিকল্পনা নিয়েছি। এবং যার মধ্যে পশ্চিম জেলায় 12 হেক্টর, গোমতী জেলায় 10 হেক্টর এবং সিপাহী জেলায় 10 হেক্টর, দক্ষিণ ত্রিপুরা 8 হেক্টর জায়গাতে আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি। তো এর জন্য কংক্রিট পোল লাগে, গাছের যে ড্রাগন ফ্রুট তৈরি করে সেই কংক্রিট পোল বা এরপরে প্রতি 4 কেজি করে উৎপাদন হয় প্রতিটা পোল অনুযায়ী, এরকম করে প্রায় 4,400 কেজি হয়। পরবর্তী বছর কিন্তু উৎপাদন বৃদ্ধি হয়। তো এই জিনিসের জন্য আমরা এর মাধ্যমে ড্রাগন ফ্রুট চাষে মোট খরচ প্রায় 12,68,222 টাকার মতো
আমরা এই প্রজেক্টের মধ্যে দ্বিতীয় বছর ফলন শুরু হবার 6,60,000 এরকম করে যে টাকাটা লাগছে সেটা আয়োজন আমরা সেই টাকার ব্যবস্থা আমরা করছি। নতুন খবর রাজ্যে আপনারা অলরেডি পেয়েছেন যে দুই একটি জায়গাতে এই রাজ্যের মাটিতে ড্রাগনফ্রুট যেরকম মাথা তুলে পরিচয় এনেছে, ঠিক তেমনি আপেল চাষও আমাদের রাজ্যের মধ্যে দু একটি জায়গাতে অলরেডি কৃষকরা করে এগোচ্ছে। তো সেই আমাদের নজর তাই যে আপেল চাষ যারা করছে বা নতুন করে এই চাষ যাতে করা যায়, তাতে দপ্তর তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকেও যাতে আরো সুযোগের আওতায় আনা যায়। তো এই জন্য দপ্তর আপেল চাষের উপরও গুরুত্ব দিচ্ছে। সেন্টার অফ এক্সিলেন্স আপনারা জানেন যে আমাদের একটি মাত্র সেন্টার অফ এক্সিলেন্স স্পট আছে, যেটা ডুমেরচাপা বিশ্রামগঞ্জে। এটা একটা মডার্ন টেকনোলজি ইউজ করে এগুলো করা হয়। তবে এতে কৃষকরা সরাসরি কিভাবে সুবিধা হয়, ট্রেনিং এটা দেখে উন্নত মানের ট্রেনিং নিতে পারে। তারপরে উন্নত মানের এই সম্পূর্ণ সবজির চারা যেগুলো তৈরি হয় সেগুলো কৃষকদের কাছে দিতে পারে। তো আমরা দেখেছি বা সরকার আসার পরে যে এটা যেমন চালু করা হয়েছে বা এটা চালু রাখা হয়েছে ঠিক মতো, তেমনি আরেকটা জায়গায় দেবো যাতে এটা আরো ছড়িয়ে দেওয়া যায়। ঠিক তেমনি আমরা নিয়েছি এটা শান্তিবাজার বোকাফার আন্ডারে বীরচন্দ্র মনুতে আমরা একটা অলরেডি এটা শিলান্যাস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা চলছে কেন্দ্রীয় সরকারের কাছে। সেটা আমরা এটা দিয়েছিল এবং সেটাও আমরা খুব সহসা এটার আমরা কাজ শুরু করতে যাচ্ছি। ইন্ডিকেটেড প্যাক হাউস, এই যে নাগিছড়াতে আমরা শুরু করছি, প্রায় 3 কোটি টাকা ইন্ডিকেটেড প্যাক হাউস করবো, যেখানে এই আনারস থেকে শুরু করে ফসল আমরা বাইরে পাঠাবো, সেগুলো প্যাকেটিং বা বিভিন্ন করা যা নাকি এফপিও, এই যে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে এই প্যাকিং সিস্টেমটা অলরেডি পুরো আইটেম ওয়াইজ বিভিন্ন ইয়েতে আলাদা করে হবে। তার সঙ্গে দপ্তরও এটা নাগিছড়াতে যুক্ত হচ্ছে যাতে আরো বেশি করে কৃষকদের এটা করা যায়। এছাড়াও বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। সাংবাদিক বন্ধুগণ, প্রশ্ন হচ্ছে আমরা দেখছি এগুলো আজকের এই সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে এটা বড় একমাত্রই কারণ হচ্ছে অযথা আমরা দেখেছি বিভিন্ন সময় কিছু কিছু কৃষকের বক্তব্যকে রেখে সেখানে বলা হচ্ছে কৃষকের যে এই রাজ্যের কৃষকরা খুব দুঃখী, তাদের মতো হচ্ছে না। আমি আপনাদের এই কয়েকটা সংক্ষিপ্ত, আর অনেক কিছু আছে, সবটা বললে অনেক সম্ভব হবে। এর মাধ্যমে আমি শুধু এটা আপনাদের বলার চেষ্টা করেছি যে এই আমাদের সরকার, এই জোট সরকার, এই সময়কালে ভারতবর্ষে ভারত সরকারের তরফ থেকে কি কৃষক সম্মান নিধি প্রকল্প, কি বিভিন্ন প্রকল্প, কি আপনার কেসিসির মাধ্যমে লোন দেওয়া, ফসল বীমা যোজনার জন্য যে সুবিধা দেওয়া, আদার্স ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন স্কিমের সঙ্গে তাদের সুযোগ দেওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে এই রাজ্যে কৃষকরা কত কোটি টাকা, যেটা এই রাজ্য সরকারের নয়, বাড়ির থেকে রাজ্যে কৃষকদের ঘরে ঢুকেছে। ধান বিক্রির মাধ্যমে আজকে আমরা যে প্রতিটা কেজি ধানের দাম কোথায় বাড়ানো হয়েছে, 18 টাকা 15 পয়সা পার কেজি, যেখানে 10 থেকে 12 টাকা বেশি বিক্রি হতো। সুখবর আপনাদের জানার জন্য বলছি, আপনাদের মাধ্যমে জানতে হবে কৃষকদের, এই পর্যন্ত প্রায় 8,000 মেট্রিক টন, আমি বলে দিই আপনাকে, এই পর্যন্ত 8,000 মেট্রিক টন 20,000 মেট্রিক টন টার্গেট করা আছে আমাদের। 20,000 মেট্রিক টন ধান মানে কিনে নেওয়া কৃষকদের থেকে টার্গেট করা আছে, যার জন্য এটার জন্য ভর্তুকি হিসাবে খরচা করতে হয় রাজ্য সরকারকে। কিন্তু তারপরে 8,000 মেট্রিক টন এবারে এই কোভিড এর পরে আরো ছোট ছোট করে স্পট বানিয়ে দেওয়া হয়েছে, লং টাইম ধান কেনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপর 8,000 মেট্রিক টনের ধান বেশি হচ্ছে না। প্রশ্নটা নিশ্চয় আপনাদের মনে জাগবে, তার মানে কি ধান উৎপাদন হয় নাকি ধান কিনছে না সরকার? অনেক অনেক প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে। বা বিভিন্ন সময়ে যারা কৃষকদের কল্যাণে, কৃষকদের লাভের কথা চিন্তা না করে সংক্ষিপ্ত রাজনীতির কারণে কৃষকদের যারা ভুল বোঝানোর চেষ্টা করে গ্রামে গঞ্জে, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে 8,000 মেট্রিক টন ধান জেনে যান, আগে 10-12 টাকার দাম কখনো উঠতো না, কৃষক পেত না। আজকের দিনে কৃষক 18 টাকা 15 পয়সার ধান কেন কম সাপ্লাই দিচ্ছে? সরকারি উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য কৃষককে পয়সা পেত।
কৃষকের উৎপাদিত ফসলের দাম পেতে হবে। কি হয়েছে, আজকে যারা হোলসেলার, যারা কি বলে এদেরকে, যে মিডলম্যান, যারা ধান কিনে নিত আগে কম দামে, কৃষকদের দুর্বল সময়, তাদের খরচ করতে পারে না অগ্রিম টাকা দিয়ে, দুর্বল তার সুযোগটা নিত, সেই সুযোগ এখন নিতে পারে না। আমার জানা মতো 18 টাকা 15 পয়সা। আমি বেশ কয়েকটা ধান এই প্রকিউরমেন্ট পক্ষ আমি সেন্টারে গিয়ে দেখেছি, কথা বলেছি, জানতে চেয়েছি কি ব্যাপার। গত বছর ধানের এত উৎসাহ, আরো চাই আরো চাই, আমাকে ধরার যে টেলিফোন করতো, অফিসারদের টেলিফোন করতো। এই বছর টেলিফোন নেই কেন, কোনো রকম দাবি নাই কেন যে আমার ধান নিচ্ছে না, আরো ধান দিতে হবে, আমাকে আরো সুযোগ দেওয়া হোক, এইটা নেই কেন? এটা আবার জানতে হবে। রাজ্যের কৃষিমন্ত্রী হিসেবে আমার ডিউটি পড়ে যে কৃষকদের মধ্যে কোথায় এটা গ্যাপ হচ্ছে। না, গ্যাপ নয়, তাদের বক্তব্য যে সরকার ধান কিনছে, সাপোজ আগরতলা ধান কিনবে, মোহনপুর এলাকাটা সে অবর্তন। তো আমি পার্শ্ববর্তী গ্রামের থেকে ধান আমাকে যদি নিতে হয়, প্রপার আমাকে প্যাকেজিং করা, বস্তা করা, আমার গাড়ি নিয়ে সেখানে যাওয়া, সকালবেলা শুরু করলাম তো আমার সারাদিন মা লাইন ধরে মেপে গিয়ে বাড়িতে ফেরা। এখন যারা হোলসেলার, তারা জায়গাতে গিয়ে 17 টাকা মিনিমাম, 17 টাকাতে 17 টাকা 50 পয়সা পার কেজি ধান তারা কিনে নিচ্ছে। কৃষকের কাছে প্রশ্ন হচ্ছে যে আমি 17 টাকা 50 পয়সা যদি ঘরে বসে কিনতে পারি, বা 17 টাকা যদি আমি ঘরে বসে বিক্রি করতে পারি, আমার আলাদা করে বস্তায় পড়া, আমাকে নতুন গাড়ি একটা ভাড়ানো, লেবার দিয়ে লোড করো, লেবার দিয়ে আনলোড করো, সারাদিন আমাকে গিয়ে ধান মেপে দাও ফুড ডিপার্টমেন্টের কাছে, তারপরে মেপে হিসাব করো, সেখানে টেস্টিং হয়, সেখানে স্ক্রিনিং হয়, সমস্ত কিছু মেনটেন করে আমাকে 1 টাকা 15 পয়সা কি 1.5 টাকা বেশি লাভের দরকার নেই, আমার খরচই লাগে আমাকে পেতে গিয়ে পৌঁছাতে সেখানে 1 থেকে 1.5 টাকা, বরং আমাকে সময় নষ্ট করতে হয়, আমাকে স্ক্রিনিং এর মধ্যে কিছুটা আমার ঘাটতি হয়। আর এখন বানিয়ারা যারা বিজনেস করে নেয়, তারা ঘরে বসে 17 টাকা সেখান থেকে ধান কিনে নিয়ে আসছে। তো কৃষকের মতো বাড়িতে বসে টাকা নগদ দিয়ে যাচ্ছে, ধান কিনছে। রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী, রাজ্যের কৃষি দপ্তর এই জায়গায় পৌঁছেছে যে কৃষকদের পয়সা পাওয়ার জন্য শুরু করেছি আমরা এফসিআর মাধ্যমে ধান কেনা। ধান কত বিক্রি হয়েছে সেটা নয়, কৃষক পয়সা পেয়েছে কিনা সেটা হলো প্রশ্ন। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আছে করে আমরা খুব গর্বিত সরকার দপ্তর যে কৃষকরা আজকে পয়সা পাচ্ছে। সেই অঙ্কে গেলাম না, সেটাও বহু টাকার অঙ্ক। তো আমার কথা হচ্ছে আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, কৃষক কোভিড-19 সারা অসুবিধা, সারা পৃথিবী, এই অসুবিধা ভারতবর্ষ এটা মুক্ত নেই ছোট্ট পার্বতী ত্রিপুরা রাজ্য। নিশ্চয় অসুবিধা, বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হয়েছে, সরকারও চেষ্টা করেছে, মুখ্যমন্ত্রী তহবিল থেকে বিভিন্ন সেক্টরকে কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করেছে। কোভিড-19 এর আটকে থাকা মানুষকে কোটি কোটি টাকা খরচ করে তাকে বাড়ি থেকে আমরা এনেছি। রাজ্যে আটকে যাওয়া শ্রমিকদের আমাদের টাকা খরচ করে আমরা পাঠিয়েছি, বিভিন্নভাবে দিয়েছি। আমরা রেশনিং যা ভারত সরকার দিয়েছে, তারপরে এপিএল ভুক্ত নয়, এপিএল নয়, তারপরে 50,000 এপিএল এর মানে হিসাবে তাদেরকেও আমরা এই সময় আমরা দিয়েছি, আগেও দিয়েছি। প্রশ্ন হচ্ছে এর বাইরে এরা যে কৃষকটা কিনে পেয়েছে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি কত টাকা, যেটা বলেছি 3,99,000 একটা রেকর্ড, 3,99,484 জন কৃষক, কোন না কোন কৃষক বিভিন্ন স্কিম বেনিফিট কত পেয়েছেন এই পর্যন্ত, নগদে 165 কোটি 27 লক্ষ টাকা বিভিন্ন স্কিমের মাধ্যমে এই বছরে, অন্যগুলো ছাড়া 165 এবারের জন্য, এবারের মধ্যে যারা অলরেডি পিএম কিষাণ ছাড়া, কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প আলাদা, ওইটা ছাড়া এই যে স্কিম আছে বিভিন্ন রকম, কি বলবো আমি, প্রধানমন্ত্রী উচ্চ ফলনশীল বলুন, হাইব্রিড জাতের বলুন, এটা টাকা এবং ইয়ে নিয়ে আপনার সার বা বীজ সবটা নিয়ে, হাইব্রিড মগদানা চাষের গুচ্ছ পদ্ধতি, মাসকলাই চাষ, আউল চাষ, বাদাম চাষ, সরিষা চাষ, আখ চাষ, এই জৈব চাষ, এই বিভিন্ন কিছু মিলিয়ে এই পর্যন্ত এই বছরে অলরেডি কৃষকদের ঘরে চলে গেছে
3 লক্ষ নিয়মিত করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা চাই আমাদের রাজ্যে কৃষক প্রকৃত সরকারের প্রকৃত চিন্তা ভাবনা, সরকারের প্রকৃত কার্যকলাপ এবং সঠিকভাবে রাজ্যে কৃষকরা জানুক। আমরা বারবার আমি স্বীকার করি যে বর্তমান সময় স্বাভাবিক নয়, একটা অস্বাভাবিক সময়ের মধ্যে সারা পৃথিবীর সঙ্গে রাজ্য চলছে। তাতে কৃষক শুধু নয়, বিভিন্ন সংখ্যক মানুষ সাথে নিশ্চয়ই একটা কঠিন মুহূর্তের মধ্যে আমরা চলছি। আমরা লড়াই করছি কোভিড-19 এর বিরুদ্ধে, সমস্ত মানুষ একসঙ্গে। তো সেই জায়গাতে কিছুটা অসুবিধা হবে না, এটা নয়, কিন্তু কৃষকরা তাদের মতো করে তারাও যথেষ্ট সুযোগ দেওয়ার চেষ্টা এই দপ্তর করছে, সরকার করছে। জায়গায় শোনা যাচ্ছে তারা ফসল বিক্রি করতে পারছে না, কিন্তু কন্টেনমেন্ট জোন ডিক্লেয়ার করা। ওই সমস্ত তথ্য কি আপনাদের কাছে রয়েছে যে তাদের ফসল বিক্রি বা তারা বাজারটা করতে পারেন, সেটা ব্যবস্থা বা তথ্য আপনাদের কাছে? দেখুন, কারণ রিসেন্টলি আমি একটা ইনসিডেন্ট বলেছি, মামুদিয়াতে গত পরশু এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তারা সমস্ত উৎপাদিত ফসল মাটিতে ফেলে দিয়ে ওরা বিক্রি করতে। ওই বিষয়টা কি আপনাদের নজরে আছে? একটা ইনস্ট্রাকশন আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের দপ্তর থেকে, যখনই লকডাউন ঘোষণা করে, কন্টেনমেন্ট জোন হচ্ছে, সরকার থেকে তাদের যেটা আমাদের সার্কুলার জারি হচ্ছে সেখানে স্পষ্ট করে লেখা থাকে যে কৃষকরা তার স্বাভাবিক কাজকর্ম করতে পারবে, এবং কৃষকদের যদি উৎপাদিত ফসলকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হয়, তার জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা চাইলে পরে তাদেরকে অবশ্যই তারা অনুমতি পাবে। দ্বিতীয়ত, এখন প্রশ্ন হচ্ছে তারা নিয়ে যাবে কোথায়। এই যাওয়ার জায়গাটা যদি লকডাউন থাকে, স্বাভাবিকতা আজকে লকডাউন তো রাজ্যব্যাপী হচ্ছে না, রাজ্য লকডাউনে আমি আগরতলা থেকে বামুনটার থেকে আগরতলা আসতে হবে, উদয়পুর থেকে আগরতলা আসতে হবে। তো এই যে লকডাউনের কারণে সেখানেও সীমিত সবটা, আমি স্বীকার করি কিছু কিছু জায়গাতে নিশ্চয়ই এটার সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এটাও ঠিক কথা, বাজার তো চালু আছে। সরকার তো এই লকডাউনের মধ্যে বাজার বন্ধ করেনি, বাজার তো স্বাভাবিক চলছে। সেখানে বলতে পারেন স্বাভাবিকভাবে যে বাজার চলতো, যে সংখ্যায় লোক চলতো, হয়তো সেই সংখ্যায় লোক নয়, সেখানে লোক সংখ্যা কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাহ্মণিয়া বলেছেন, এটা এখন কিছু কিছু জায়গাতে একটু আমাদের কাছে ইনফরমেশন আছে এবং সেগুলো নিয়ে আমরা অলরেডি বলেছি। যেমন কন্টেনমেন্ট জোন করা হয়, কন্টেনমেন্ট জোনের কি সিস্টেম আছে যে ওই জোনের মধ্যে যাদেরকে পজিটিভ কেস পাওয়া গেলে ওই সেক্টরটা কন্টেনমেন্ট জোন করে দেওয়া, এখান থেকে কেউ বেরোতে পারবে না, ঢুকতে পারবে না। তার যেটা রেশন সামগ্রী বা আদার্স কিছু প্রবলেম, সেগুলো সে পাবে। রেশন সামগ্রী গিয়ে সেখান থেকে তাকে সাপ্লাই দেবে, সরকার কোনো কিছু সুযোগ থাকলে সেখানে তাকে গিয়ে সাপ্লাই দেবে। মেডিসিন চাই, কোন প্রয়োজন চাই, দোকান থেকে তার রিকোয়ারমেন্ট মোতাবেক তাকে সেখানে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা থাকে। গ্রোসারি শপ দোকানদারকে বলা হয় যে কন্টেনমেন্ট জোনে একটা টাইম করে দেওয়া হয়, সেখানে এই হচ্ছে এদের পূর্ণ ব্যবস্থাপনা। আসুন যেটা বলেছেন তাদের কৃষি ব্যবস্থা, এইটা ঠিক। আমরা যখন অর্ডার হয় তখন কৃষকদের যাতে কোথাও বাধাপ্রাপ্তি না হয়। এখন কন্টেনমেন্ট জোনের মধ্যে কৃষকদের এই ছাড়া বা না ছাড়া নিয়ে এটা একটু আমাদের একটা, এটা ঠিকই বলেছেন আপনার, ওই জায়গাটায় কিছুটা আমাদের ডাইরেকশন থাকে না, আমরা অভিযোগ পাই। এই ধরনের ধরেন যদি আমাদের কৃষি দপ্তর বা কোনো আমাদের নোটিশে আসে, তার সঙ্গে সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করে তার জমি করে দেওয়া। যেমন আমি একটা ছোট্ট একটা আপনার কথা উদাহরণ দিই, উদয়পুর আমি স্পেশালি কেন আমি ওখানে গেছি বলে জানি, কোনো কন্টেনমেন্ট জোনে অনেক গরু যারা পশুপালন করে, গোপালনের খাদ্যের জন্য তাদের বিভিন্ন জমিতে গিয়ে তাদেরকে ঘাস মানে কাটতে হয়, করতে তাদের, কারণ কোভিড জোন হয়, কোভিডের করোনা আছে, তো এই জন্য পশু তো না খেয়ে মরতে পারবে না। তার জন্য ব্যবস্থা করে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, কারণ ওখান থেকে কমপ্লেন করা হয়েছে, আবেদন করা হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন অন্যভাবে ব্যবস্থা করে সেখানে জমির থেকে ঘাস কেটে এনে সেই জায়গাতে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যার যার মতো যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে নাও।
ওই বেড়া যা দেওয়া হয় বাঁশের সেখানে নিয়ে ব্যবস্থা করা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে ভবনটিয়া যে ঘটনা হয়েছে সেটাও নিশ্চয়ই তাদের সঠিকভাবে যদি তাদের আবেদনটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনে থাকতো তাহলে কিন্তু কি বিকল্প করা যায়, বিকল্প কি করা যায়, কোভিড-19 কন্টেনমেন্ট জোনের থেকে যদি তাদের বিবেচনা হয় তাহলে কি বিকল্প ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটা অটোমেটিক ফসল তুলে সে আসবে না, কিন্তু বাজারে খবর পেলে তার থেকে ফসলটা ওই কোভিড কন্টেনমেন্ট জোনের মধ্যে তার থেকে নিয়ে এসে তাকে বাজারজাত করে দেওয়া, এই ব্যবস্থাও করা হয়েছে। সেখানে কেন হয়নি সেটা আমরা নিশ্চয় খোঁজ নেবো। আমি দপ্তরে বলবো যে এটা খোঁজ নেবেন যে ওইরকম ক্ষেত্রে কেন আমাদের সেক্টর অফিস বা যাদের অ্যাসেট যারা আছেন কনসার্নিং ওই জায়গাতে কেন প্রপারলি তাদের কাছে ইনফরমেশনটা যায়নি। আমি আবারও ক্লিয়ার করি, কন্টেনমেন্ট জোন আজকে আছে কাল করতে পারে, এই ধরনের কোনো রকম সমস্যা হলে ওখানকার স্থানীয় প্রশাসনকে জানালে সেখানে হলে সেটা দপ্তর থেকে তাদেরটা নিয়ে বাজারে এসে তাদেরকে এটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে, তাকে বেরোতে পারবে না, এটা ভারত সরকারের নিয়ম, যে সিস্টেম কন্টেনমেন্ট বেরোতে পারবে না, কিন্তু তার ফসল যাতে সে বিক্রি করতে সে ব্যবস্থা করে। এটার জন্য আমি এটা গতকাল কি হয়েছে হয়ে থাকলে কোথাও গ্যাপ হয়েছে আগামী দিন যাতে না সেটার জন্য, যেমন ধরুন অনেক সময় বলে আমি ছোট্ট করে আপনাকে বলি, অভিযোগ নিশ্চিত সত্যিকারের কোনো সমস্যা হলে সেটা বলবেই, এটাই রাইট। আর সত্যিকারের সমস্যা থাকলে শোনার দায়িত্ব ডিপার্টমেন্টের, সরকারের, এবং তার সলিউশন করতে হবে, এটাই তো বলা, এটাই তো কাজ। আমরা তার জন্য প্রস্তুত যে জানতে হবে, বুঝতে হবে। যেমন দেখেছি কিছু বদনাম কি করে হয়, উদয়পুর খিলপাড়া গ্রামে, আমি সোশ্যাল মিডিয়াতে এখন সবাই থাকে না, আপনার দৃশ্য দেখেছেন, আমি দেখেছি দুইজন কৃষক সোশ্যাল মিডিয়াতে বলছে যে আমরা কিচ্ছু পাইনি, গত 2 বছরে আমাদেরকে সরকার কিছুই দেয়। স্পেসিফিক ওইটা বিধানসভা কেন আমার, তো স্বাভাবিকভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া দেখে এটা আমার তো স্বাভাবিক প্রশ্ন উঠবে যে এটা কি হলো, ওরা কৃষক পাবে না কেন? কারণ আমরা একটা স্লোগান তো আমরা রেখেছি, চেষ্টা করেছি যে প্রত্যেকটা জমির মালিক কৃষক, এই সরকার তাদের প্রত্যেকে কৃষক হিসাবে তাদেরকে নির্ধারণ করে এবং তাদের প্রত্যেকের সরকারি সুযোগ যে যেটা পাবে সেখানে তারা পাবে। কোথাও কোথাও যদি কিছু হয়ে থাকে অন্যায়, সেটা সঠিকভাবে দপ্তরের কাছে আসলে দপ্তর এক মুহূর্ত দেরি করে সেটা এবং এনকোয়ারি করতে এবং তাকে যথেষ্ট যদি করে থাকে অপরাধ তার জন্য শাস্তি দেবে। আমি আগেও বলেছি, রূপাই চুরি ঘটনা বলেছি, শুনেছি, সঙ্গে সঙ্গে এনকোয়ারিতে পাঠিয়েছি, দপ্তর অফিসাররা গেছে, অ্যাকশন নেওয়া হয়েছে। অ্যাকশন তো আমরা কি করতে পারি, অফিসিয়াল পদ্ধতি যাবো, এফআইআর করা হয়েছে, আগামী দিনে সমস্ত শাস্তি হবে ব্যাপার পরিবার, তো সেটা পেতে হবে। খিলপাড়াতে বলছে কিছুই পাইনি, এরপরে পঞ্চায়েতের প্রধান থেকে তার মেম্বারসরা ওইখানকার এলাকা তারা তাদেরকে কি আবার ধরেছে জমিতে, ভিডিও রেকর্ডিং করেছে যে তোমরা কিছু পাওনি না, আমরা কিছু পাইনি, কিচ্ছু পাওনি না, কিচ্ছু পাই, যা হচ্ছে তা বলছি, আমি কিচ্ছু পাইনি, সারও দেয়নি না, সারও দেয়নি, খোঁজ করেছে তাও করেনি, তুমি কি করে করছো, নিজের কষ্ট করে করছো। তো পঞ্চায়েতের খাতা সুযোগ দেয়, তুমি তো অত তারিখে অত কেজি সার পেয়েছো, অত তারিখে অত তুমি বীজ পেয়েছো, চুপ। খাতাতে বলছে, কাগজে সই করা বলছে, পেয়েছ বলে না, আমি বলছি না, ভিডিও রেকর্ডিং এ দেখবেন হচ্ছে কত অনেক পরে চাপাচাপি করে বলছে পেয়েছি। তো তুমি মিথ্যা কথা বলেছো কেন, তোমাকে কেউ জোর করেছে, কেউ শিখিয়ে দিয়েছে, চুপ, বলে না, এই ওর দিকে তাকায়, বলে না, স্বীকার করেছে, তারিখ পয়সা পেয়েছে। শুধু তাই নয়, বর্তমানে কৃষি দপ্তরের মাধ্যমে যে পশুপালনের জন্য কিছু ছাগল বা যে গোপালনের জন্য হাঁস বা মোরগ, হাঁস বা আপনার এসব দেওয়া হয়, সেগুলো তারা পেয়েছে, নাম তুলে করেছে। তো প্রশ্ন হচ্ছে এই, আমার মনে হয় যে এই ধরনের যারা চক্রান্ত করে পরিকল্পনা করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করে 1, 2 কি 5 জন লোককে দিয়ে কিছু বলিয়ে দেওয়া, রাজ্যের বাকি কৃষকদের মনোবলকে দুর্বল করা, রাজ্যের বাকি কৃষকদের মনোবলকে দুর্বল করা হয়। এই ধরনের কাজে যারা জড়িত আছে তাদের প্রতি আমার বিশেষ আবেদন থাকবে, কিছু তো জীবনে করতে পারলেন না, কিছু করেছেন বলে মনে হয়নি, কিন্তু কাউকে ক্ষতি করবেন না, এই দায়িত্ব আপনার নয়, এইভাবে করার দরকার নেই। আজকে
আপনাদের সামনে এখানে এসে বলা এটা আর কিছু নয়, রাজ্যের কৃষককুলকে আগাম কি করতে চাইছে সরকার এবং কি আগামী দিন তার সরকারের পরিকল্পনা সেইগুলো বলার জন্য আজকে এইটা আগামী দিন আসবে। যতটা খবর পাবো তার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে হাজির হবো এবং সরকারের যা পদ্ধতি সম্পর্কে আপনাদের কাছে পরিষ্কারভাবে ব্যক্ত করার দায়িত্ব সরকারের। স্যার, রাজ্যের বেশ একটা অংশ কাটা তারা পারে ভারতীয় নাগরিক রয়েছে, তারা অধিকাংশই কৃষক। তো বিগত লকডাউনে অনেক লকডাউন শিথিল হয়েছে রাজ্যে, কিন্তু ওই সব কৃষকরা আজ পর্যন্ত তাদের মানে যারা উৎপাদিত পণ্য এখনো পর্যন্ত টাকাটা এপারে নিয়ে আসতে পারছে না। এই নিয়ে আমরাও অনেক প্রতিবেদন করেছিলাম। একটা আমার চোখের সামনে যেটা জয়নগর বর্ডার সাইডটা স্যার, আগরতলা জয়নগর, হ্যাঁ জয়নগর, আর ওইদিকে 44 নম্বর গেট, না, 86 নম্বর গেট হ্যাঁ, বলছি আমি। আর এদিকে লঙ্কামুড়া সাইডটা আছে স্যার, ওইদিকেও কৃষকরা একই অবস্থা। আমরা তো অনেক পুঁইশাক ঢেঁড়স এই বড় বড় হইয়া নষ্ট হয়েছে, অনেক প্রচুর মানে সবজি নষ্ট হয়েছে। এখনও তারা করতেছে যেটি গেছে। বর্তমানে সরকার কি চিন্তা তারা করতেছে মানে দুই সব কৃষকদের জন্য, স্যার এখন তো ধানের সিজন আসছে। আমি আপনাকে বলি, এটা তো অনেকবার আলোচনা এর আগে হয়েছিল যে বর্ডারের বাইরে অনেক লোক যারা চাষবাস করেছে তাদের ফসল কাটতে দেওয়া হতো না বাংলাদেশের কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ার পেছনে। বাংলাদেশ থেকে লোকজন ঢুকে যাওয়ার এইসব কারণে তখন চতুর্দিক থেকে আবেদন উঠেছে যে বাংলাদেশ থেকে কোভিড আক্রান্ত লোক ত্রিপুরাতে ঢুকছে, ডিএসএফ এর মাধ্যমে ঢুকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এটা কঠোরভাবে প্রতিবাদ করা হয়েছে। হোম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সঙ্গে সঙ্গে কড়া ইনস্ট্রাকশন যে বর্ডারে যাতে চুল কেউ না যেতে পারে। এটা আমাদের আবেদন বিকৃত করেছে। সঙ্গে সঙ্গে কি হয়েছিল, এটা তো রাজ্য সরকার খুশি হয়নি, তারপরে মানুষ আসছে বিভিন্ন আমরা সংবাদপত্রে দেখেছি। তারপর রাজ্য সরকার আলাদাভাবে বিএসএফ এর বাইরে আবার টিএসআর দিয়েও সেখানে আমরা গার্ড সিস্টেম করেছিলাম যাতে আসলে কেউ না ঢুকতে পারে। এর পরিপ্রেক্ষিতে উঠে এলো যে কৃষকদের তো ক্ষতি হচ্ছে। আবারও দপ্তর থেকে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী আবার ভারতবর্ষের হোম মিনিস্টারের কাছে আবেদন করেছেন যে আমার রাজ্যের গরিব কৃষক এবং তাদেরকে যদি এই একটু সময় না দেওয়া হয় এই ফসল কাটার জন্য আনার জন্য, তা আমার প্রচুর প্রায় 5,000 হেক্টর মতো আমরা হিসাব করে দেখেছি বিভিন্ন সারা ত্রিপুরাতে 5,000 হেক্টর মধ্যে 20 থেকে 22,000 কৃষক হবে যেটার মধ্যে জড়িত আছে, সারা রাজ্যের কথা বলছেন। তো এইখানে তারপরে আমার হোম মিনিস্টার কিছুটা দিয়েছেন লিঙ্ক, যে টাইম করে দিয়েছেন যে পার্টিকুলার টাইমের মধ্যে তোমার আইডি কার্ড কি জমা দিয়ে সেখানে যাবে, এই টাইমের মধ্যে তুমি ফসল কেটে চলে আসবে। ফসল কাটার পরেও যাতে আবার তাদের ঠিক মতো জায়গায় পৌঁছে তার জন্য আবার সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও সেখানে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা ছিল, কোথাও কোনো অসুবিধা ছিল না, চলছিল। এই যে আপনি বলেছেন জয়নগর এরিয়া, ফর ইউর ইনফরমেশন, আমার কাছে অভিযোগ এসছে কিছু রাজনৈতিক নেতৃত্ব আছে যারা আমার কাছে সরাসরি ফোন করেছিল। আমি সরাসরি আমার হর্টিকালচার ডাইরেক্টরকে বলেছি তুমি এখন দেখো, এক কৃষক তরমুজ দিয়ে সে ঢুকতে পারছে না, দুদিন তার সব বন্ধ নষ্ট হচ্ছে, অনেক তরমুজ। তো আমি যথারীতি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোন করেছি, ওয়েস্ট ডিস্ট্রিক্টে, এদের যেখানে ব্যবস্থা করো 86 নম্বর গেট। এবং সেখানে কি করেছে আমি খোঁজ নিচ্ছি, সেটাকে বলে আমি খালাস নেই বলছি, খবর নিচ্ছি, আমার ডাইরেক্টর হর্টিকালচারও গিয়ে খোঁজ নিচ্ছে এবং বিএসএফ থেকে হইলো যে তাকে ঢুকতে দিচ্ছে না। বিএসএফ এর সেখানকার অফিসার বলে আমার অফিসার না বলে আমি দেবো। যথারীতি ডিএম কালেক্ট করেছে, করে অর্ডার করেছে যে ওকে তুমি আনতে দাও। এবার চলে এলো অন্য গল্প, ইনফরমেশন এলো, ডিএম আমাকে ফোন করেছে যে ওয়াটারমেলন ব্যবসা, সে তো ব্যবসা করে না, সে দেখি স্মাগলিং করে। এর পেছনে স্মাগলিং এর গল্প, তার জন্য বলার জন্য অনেক লোক। একজন কৃষকের জন্য আমি এটা দিলাম, ভালো কৃষক বোধন এতজন বলেছে, নিশ্চয়ই তার যথেষ্ট আছে, যাক সেটা আমি বলতে চাইছি না, কিন্তু তার ওয়াটারমেলন তখন আমাকে ডিএম জানলো যে একে যদি ছুরি এই অবস্থা বিএসএফ রিপোর্ট, তখন বলেছি আর যাবে না। আমি জাস্ট এটা ইনফরমেশন করি। দেখুন, যখনই কোনো কৃষকের কোনো সমস্যার কথা উঠে, আমরা মানুষ রাজ্যের যে সম্পর্ক, আপনারা সাংবাদিক, আমরা মন্ত্রিসভা আছি,
তো সবাই একটা সহায়ক হতে একটা মনটা দুর্বল হবে। কারণ কৃষকের উৎপাদন ঠিক থাকতে হবে, উৎপাদিত ফসলও বিক্রি করতে হবে। কৃষকদের যদি কোথাও কোনো বাধা হয়, তো আজকের করোনাতে মৃত্যুর সংখ্যা 30-32 কত 41 এতে, তো এই সংখ্যা নয়, খাদ্যের অভাবে হাজার হাজার মানুষ পড়ে যাবে। আমি তো মনে করি করোনার থেকেও মহা করোনা হচ্ছে এটা, যে খাদ্যের যোগান যদি বন্ধ হয় তাহলে উৎপাদনের যোগান বন্ধ হবে। তাই এটা একটা সিরিয়াস ম্যাটার। কৃষকদের নিয়ে কোথাও রাজনীতি নয়, কৃষকের উৎপাদন আমার জীবন, আপনার জীবন। উৎপাদিত ফসল তাকে উৎপাদন করতে পারলে যথাসময়ে তার যদি বিক্রি না করতে পারে, তাহলে আগামী দিন এই করোনা কাউকে বাঁচতে দেবে না। এখন করোনা বাঁচতে দেয়, কিন্তু করোনা বাঁচতে দেবে না। তবে আপনাদের মাধ্যমে যেখানে যেখানে সমস্যা আছে অবশ্যই আপনারা অনুষ্ঠানে কমেন্ট করে দেখবেন। আমি সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড আমার চোখে বললে আমি সেই মতো সঙ্গে সঙ্গে আমার দপ্তরের অফিসার বা যেখানে বলা সব কিছু চেষ্টা করি। আমি চাই আপনাদের মাধ্যমে সমস্ত বিষয় যারা যেটা অসুবিধা হয়, খারাপটাও বললাম, তো খারাপ হয়তো একটা, ভালো কিন্তু 99টা, এটাও শেয়ার করতে হবে। আমরা একটা খারাপ তরুণ ব্যবসায়ী খারাপটা দেখে বাকি 99 জন প্রকৃত কৃষকের ক্ষতি চিন্তা করতে পারি না। এটা রং সিস্টেম না। তো আমি, আপনারা বলেছেন নজর সরকার দপ্তরে আছে, নিশ্চয়ই সেসব সমস্তগুলো চোখে ফেলে আছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সব মানে অনেকেগুলো ঢুকে নাই এরকম একটা আপনি ঠিকই বলেছেন, আমি এটা বাংলা বলেছি। অ্যাকচুয়ালি টোটাল যে আপলোড করা হয় কত 2 লাখ, স্যার 2,10,000 টোটাল আপলোড করা হয়েছে। এর মধ্যে টোটাল আপলোড হয়ে গেছে 2,31,000। 2,10,000 এর মতো একেবারে ফাইনাল চেক করার পরে অ্যাকসেপ্টেড অলরেডি, ভারত সরকার এটা অ্যাকসেপ্ট করে ফেলেছে 2,10,000 এর মতন। আর আমি বলছি 2,10,000, আর 2,10,000ই লাস্ট ইনস্টলমেন্ট সহ 226 কোটি 14 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। স্যার দু একটা মাঝে মাঝে ব্যাচের কারো একটু ট্রান্সফার হতে একটু দেরি হয়, কিন্তু আমরা যখনই দু একটা কমপ্লেন স্যারের কাছে এসছে, স্যার আমার কাছে পাঠিয়েছেন, আমরা যখন এটা ব্যাংকের সাথে টেক আপ করি ততক্ষণে দেখি ওর অ্যাকাউন্টে এটা ঢুকে গেছে। আবার ওকেও কনফার্ম করি হ্যাঁ স্যার পেয়ে গেছি। কিছু কিছু ইনফরমেশন স্যারের কাছে আসে, সাথে সাথে উনি আমাদের কাছে পাঠান, আমরা ইমিডিয়েটলি ব্যাংকে এবং পোর্টালে এটা চেক আপ করি, ততক্ষণ এটা পৌঁছে যায়। মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়, কিন্তু সবার ফাইনাল ফিগার পৌঁছে যায় 1 সপ্তাহ এদিক সেদিক হয়। মেজর এরকম না যে ব্যাচে ঢুকে নিয়ে এরকম হয় না। একটা প্রবলেম হচ্ছে এটা, অন্য কিছু না। প্রবলেমটা হচ্ছে আমরা আগেও বলেছি, সবাই তো করে দেয় না। আমাদের কৃষক যারা সবাই সঠিক পড়াশোনা জানে না, দেখা গেল আধার কার্ডে নামের স্পেলিং এখন, ব্যাংকে তার নামের স্পেলিং এখন, প্রথম দফায় টাকা পেয়েছে, পরে দফায় পায়। প্রথম আপনি পেয়ে গেছে, আপনি বলবেন প্রথম পেল কিভাবে? প্রথম পেয়ে গেছে, তখন সময় যতটা স্কুটি নেওয়ার কথা ছিল সেটা তবে চলে গেছে। দ্বিতীয় টাইম স্কুটিতে এলো, দেখা গেল তার স্পেলিং মিলে না, তখন তাকে স্টপ করে দিয়েছে। এবং স্টপ করার পর সেই কৃষক যখন পায় না, দপ্তরে আসছে, এবার তার কাগজ দেখা হচ্ছে, দেখা গেল তার ওই জায়গায় ভুল ত্রুটি হচ্ছে, তাকে রেক্টিফিকেশন করার কথা বলা হচ্ছে। আধার কার্ড পরিবর্তন করতে সময় লাগে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের নাম যদি বলে দেওয়ার করে, এটা বারবার বলছেন, এখন আমি বলছি যে কৃষকরা যারা পায়নি, তারা যদি এই ছোট ছোট ইস্যুতে অফিসার তার নির্দিষ্ট এরিয়ার অফিসারের কাছে যাবে, অফিসার সঙ্গে সঙ্গে তার দেখে নেবে পেপার, তার কোন জায়গায় ভুল হয়েছে, সেই ভুলটা তাকে বলে দিলে সে এটা রেক্টিফিকেশন করাতে পারবে। ব্যাংকগুলোকে বলা হচ্ছে যাতে এরকম রেক্টিফিকেশন চাইলে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা করে দেয়। এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে, এটা দিচ্ছে সংখ্যাটা আরো হওয়া উচিত, কিন্তু একটা জিনিস হয় না কেন, ওই যে ড্রাইভার সাথে বাবার নামে সম্পত্তি, বাবা মরে গেছে, 3 ভাই, কাগজ সেপারেশন হচ্ছে না, এইসব কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে। আমরা তো এগুলো রিকমেন্ড করার কথা তো সবাই অ্যাডমিনিস্ট্রেশনে বলা হয়েছে, এসডিএমকে ডিএমকে বলা হয়েছে যে এই ধরনের যারা সেপারেশন চাইছে মানে খুব দ্রুত গতিতে করে দেওয়ার জন্য এই কাজটিটা যারা যারা করতে পেরেছে করেছে। অনেকে আছে, দেখুন এটাও তো ঠিক কথা, কাগজ বোঝে না, ঠিক আছে, আমরা তো কিন্তু কৃষি দপ্তর কিন্তু এগুলো গেলে পরে তারা অ্যাটেন্ড করবেই। যদি কোনো দপ্তর কোথাও এরিয়াতে কৃষকের এই সমস্যা অ্যাটেন্ড না করে,
সরাসরি বলুন নাম দিয়ে, দপ্তরটা অ্যাকশন নেবে, পরিষ্কার অভিযোগ করতে বলুন যে আমার এই চাইছি, আমাকে কোনো অফিসার হেল্প করেনি। আচ্ছা, সার এবং দান বন্টন নিয়ে আসি, যারা কৃষক সম্মান নীতি পাচ্ছে তোরা তো পাওয়ার কথা, অনেক জায়গায় এরকম হয় আর কি যে ওই কৃষকরা বাদে মানে যারা করছে আর কি ওই পঞ্চায়েত লেভেলে অনেক পঞ্চায়েত প্রধান অনেক এরকম বাদ করেছে। আমি একটা কথা বলি, সার বীজ এগুলো পাওয়ার ক্ষেত্রে স্কিম ওয়াইজ যে সমস্ত নির্ধারিত কৃষকরা পাবে তারা পাবে, আর এর বাইরেও সার পায়, কৃষকরা পায় পঞ্চায়েতের তরফ করে তারা নিতে সার পায়। আপনি যেটা বলেছেন কোনো কোনো পঞ্চায়েতে হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু আমি খুঁজছি কোন পঞ্চায়েতে হচ্ছে। আমি আগেও বলি প্রত্যেকটা এই যে কৃষক বন্ধু কেন্দ্র বলি, এগুলোর পিছনে একটাই কারণ, কৃষকরা দরকার নেই অফিসে গিয়ে অভিযোগ করে, কৃষক বন্ধু কেন্দ্রে গিয়ে তার প্রবলেমটা সে ওইখানকার অফিসারকে বলে যে আমাকে এটা দেয়। আমি একটা কৃপানা গল্প বলেছি, গল্পটা বলেছি তো, যে দুজন কৃষক বলছে কিছুই পায়নি 2 বছর, সে সবই পেয়েছে। তো এরকম যাতে না, কিন্তু না পেলে যাতে সে পায়, সেটাকেও যাতে আমরা নির্দিষ্ট আকারে নিশ্চয়তা দিতে হবে, তার জন্য সঠিকভাবে আসতে হবে আমার কাছে নয়, দপ্তর যেগুলো দপ্তর কাছে বলা হবে। আমি চাই আপনারা এই জায়গাগুলো একটু পার্টিকুলার পয়েন্টগুলো, আমি কি স্কিম করেছি সেটা যেমন প্রয়োজন, তাতে বেশি প্রয়োজন যে কৃষকরা যেখানে পাচ্ছে না বা যাদেরকে অতীতের মতো হতে পারবে না, বারবার বলি অতীতের স্টাইল হবে না, যদি হয় সঠিক জানতে দিন, সেটা হতে দেবে না, এটা পরিষ্কার। স্যার, কাঁঠাল নিয়ে রাজ্য সরকারের কি পরিকল্পনা আছে? কাঁঠাল ফুড প্রসেসিং সেন্টার অলরেডি সরকার অনেক কজনকে, এটা কয়েকটা ফুড প্রসেসিং সেন্টার অলরেডি রাজ্যে হতে চলেছে, ছোট বড়, আগামী দিন আরো হবে। শুধু কাঁঠাল কেন, পাইনাপল, কাঁঠাল, লেমন এই থেকে শুরু করে যে সমস্ত কিছুর উপরে জুস করে বাইরের রাজ্যে চলবে, ভালো ডিমান্ড হবে, সেই ব্যবস্থা সরকার করার জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে একটু সময় লাগবে। আমরা তোমার কাছে কি নেলা ব্যাগের তো আপনারা শুনেছেন, জানেন ইতিহাস। নেলা ব্যাগ শুরু করেছে 3-4 বছর উৎসব ছিল, তারপরে রাজ্যের কৃষকদের সাথে নেলা ব্যাগ কাজ করেনি, নেলা ব্যাগ নিজের সাথে করেছে, কিন্তু কৃষকের সাথে নেলা ব্যাগ কিছু করেনি, বন্ধ। কেন বন্ধ? দরকার নেই করতে, অনেক লম্বা কথা বলতে হবে। বাট রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রী চেয়েছে ডোনার মিনিস্ট্রি আন্ডারে নেলা ব্যাগ, যে নেলা ব্যাগকে তুমি ছাড়ো, আমার জায়গা আমাকে ফেরত দিয়ে দেবো। এবং এটা আমরা চাবো যে এটা বড় করে ইন্ডাস্ট্রি নতুন কেউ আসুক, রাজ্যের আসুক, রাজ্যের বাইরে থেকে আসুক। নেলা ব্যাগকে এক্স্যাক্টলি এটা এই মুহূর্তে বলতে পারছি না, কয়টা থেকে বলতে হবে না। তবে রাজ্য সরকার চাইছে হবে সময়, দিল্লি গভর্নমেন্ট মানে আপনার ডোনার মিনিস্ট্রির আন্ডারে তো জানাবেন, এটা কৃষি দপ্তর আন্ডারে নয়, কিন্তু তো ওইটা আমরা নিচে চলেছি, সময়ের অপেক্ষা নিলে পরে এটা স্বাভাবিকভাবেই যাতে মানুষের সাথে কাজ আছে সে ব্যবস্থা। লাস্ট সিজনে ধান কতটা ক্রয় করা হয়েছে? 20,000 মেট্রিক টন ক্রয় করা হয়েছে? না বলেছি কি না, এটা টার্গেট, মানে লাস্ট সিজনে কতটা ক্রয় করা হয়েছে? লাস্ট সিজনে না, এটা লাস্ট সিজনে বলেছি। গত সিজনে গত মানে লাস্ট যেটা রবি গেছে, হ্যাঁ। রবিতে 16,000 মেট্রিক টনের মতো, এক্সাক্ট ফিগারটা আমি দেখে বলতে হবে, 16,000 মেট্রিক টনের মতো নেওয়া হয়েছে এই লাস্ট রবি সিজনে। এবার 8,000 এটা কি এক্সিড করবে না? এটা এরকমই না, ওইটা কিছু কম ছিল, 20,000 মেট্রিক টন ছিল, সেখানে 4,000 মতো কম হয়েছে। এবারে 20,000 আছে, 8,000 হয়েছে। স্যার, আরেকটা আর কয়দিন সময় ধরে রাখছেন আপনারা, মানে মোটামুটি একটা ফাইনাল? এবারে এই প্রকিউরমেন্ট এখন যেটা চলছে আরো 2-3 সপ্তাহ থাকবে, তারপর এটা ক্লোজ হয়ে যাবে, কারণ এখন আর নেই তো, আমরা তো খুলে বসে আছি। তাহলে 10,000 কমপ্লিট হবে কিনা সন্দেহ? হবে একটু হবে, হয়তো হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে একটা, এতে কিন্তু পরিষ্কার করে ব্যাখ্যা করে বলেছে যে কৃষক পয়সা পেয়েছে বলে তো বিক্রি করে না। আমি জিনিস করবো, আমাকে তো দাম দেবো না, আমি কি করবো, ফেলে দেবো না, কম দামে বিক্রি করতে হয় নাকি? এটা ঘরে বসেই পাচ্ছে। ওই কি বলেছে আমি একটা, আপনি নিজেকে চিন্তা করুন, আপনি ধান আপনার বাড়িতে 10 মণ ধান বিক্রি করবেন,
আপনাকে প্যাকেট করতে হবে, প্যাকেটিং করতে হবে, গাড়ি কিনবেন, লোডারদের তুলবেন, আবার যাবেন 5 কিলোমিটার 7 কিলোমিটার কমিয়ে দিচ্ছে বিলিং, ডিস্টেন্সটা কমিয়ে দেওয়া হয়েছে, 5 কিলোমিটার 7 কিলোমিটার যাবেন, সেখানে আবার আনলোড করেন, বসে থাকবেন, এটা স্ক্রিনিং করে, নিয়ম যেটা আছে সেটা করে, তারপরে ওয়েট হবে, ওয়েটের তার হিসাব হবে, তারপরে কাগজ ধরিয়ে দেবে, 3 দিন পরে পেমেন্ট পাবেন, এই হচ্ছে আপনার সারাদিন গেল। এখানে যারা কিনছে লট গাড়ি নিয়ে ঢুকছে, এলাকা এলাকা ঘরে ঘরে যাচ্ছে, একই গাড়ি ঘুরে 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 কিনে পুরো গাড়ি কিনে চলে যাচ্ছে, রেট দিয়ে দিচ্ছে। এরা দেখছে যে আমার 1 টাকা 1.5 টাকা কম পেলো, যে খরচটা হতো কিন্তু আমি ওখানে গিয়ে খরচ হতো, খরচ হবে না, কম পাই, একই তো কথা, টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে। সবকিছু মিলে কি কিনলাম সেটা বড় কথা, কৃষকের লাভ হয়েছে সেটা বড়। তাহলে এই মধ্যস্বত্বভোগীরা কিভাবে লাভটা করছে? হুম, যদি 1-1.5 টাকাই শুধুমাত্র কম নেওয়া হয় কৃষকদের কাছ থেকে, তাহলে এই যে মাঝখানে যারা পড়ে আছেন, যারা সরকারের কাছে আসে ধানটা বিক্রি করছে, তারাই বা কিভাবে লাভ করছেন? তারাও তো কোনো না কোনো লাভ তো করছেন। এটা তো তাদের বিজনেস। ধান 2/3, আমার যদি হিসাব আছে 2/3, 100 কেজিতে 65 কেজি চাল হয়, তো বাকি 35 কেজি কি হয়? কি হয় এটা? উড়ে যায়। না, ওরা তো ধানে বিক্রি করে, চাল বিক্রি করে না। ওরা তো ধান বিক্রি করে, এই যে আমি নিচ্ছি, আমি যে কিনছি, না, আপনার কথা বলছি। না না আমি যে কিনছি তার কথা বলছি, লাভটা সে কোথা থেকে আসে? 65 কিলো ধান চাল হচ্ছে, সেটা সে বিক্রি করছে। বাকি 35% মধ্যে এই যে কুড়া হচ্ছে, গরুর খাদ্য, মাছের খাদ্য থেকে শুরু করে এটা অনেক অনেক কিছু করছে। ওরা লাভটা আরেকটা, ওটা মিলিং হতো, না, মিলিং। মিটিংয়ের কথা বলছি না। বলছি কৃষকের কাছ থেকে যে লোকটা আপনার কাছে নিয়ে আসছে ধানটা, ওই লোকটা কৃষকের কাছ থেকে কম 1-1.5 টাকা কমে মানে ক্রয় করছে। ওই লোকটা আপনার কাছে বিক্রি করছে 18 টাকা 15 পয়সা। না 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 না, সে বিক্রি করছে না কিন্তু, সে বিক্রি করলে 8,000 20,000 হয়ে গেল, সে বিক্রি তো হয়ে যেত। আচ্ছা, 8,000 মেট্রিক টন আমরা বিক্রি করেছি, কেন 20,000 করতে পারলাম না, মানে কিনতে পারলাম না? কৃষক বিক্রি করে দিচ্ছে, যাদের বিক্রি করছে তারা কিন্তু এদের আমাদের কাছে এই যে পুলের মাধ্যমে তারা বিক্রি করছে না, নিজে নিয়ে যাচ্ছে, আচ্ছা। ওরা নিজে নিয়ে বিজনেস করছে। আচ্ছা, ওটা খোলা বাজারে যাচ্ছে, হ্যাঁ, খোলা বাজারে যাচ্ছে। খোলা বাজার, ওরা তো মিলিং করবে, চাল মিল করবে, তবে এটা process নিশ্চয়ই। আপনি চিন্তা করুন না, ধান বিক্রি সেটা করছে। আমি এটা বলেছি গভর্নমেন্ট হিসাব আছে যে 2/3 আপনি ধান পাবেন, বাকিটা অনেক কিছু হয়। আজকে রাজ্যের মধ্যে গোখাদ্য বলেন আর মাছের খাদ্য বলেন, সবই তো এগুলো আজকে খুব খুব কস্টলি এখন পাওয়া যাচ্ছে। ওরা বিক্রি বিজনেসটা করে আরেকটা, নিজের মিল আছে, নিজের মিলিং করবে, তার ধানের প্রসেস করবে, তারপর তারা বিক্রি করবে, ঠিক আছে না? এফসিআই কি করছে? ধান নিচ্ছে, কি করছে সে? মিল যাতে তাদের দিচ্ছে, এই রেটে তুই আমাকে চুরিয়ে আমাকে এই ধানটা দাও, বাকি কম আর বেশি বুঝি না, বেশি করলেও তোমার কম তো তুমি দিতে পারবে। তো ওই রকম আর কি, যে বিজনেসম্যান সে বিজনেস করছে, সে কখনো এফসিআই কে ধান দেবে না, দিতেই পারবে না, দিলে তোমার 8,000 ওটা 65,000 হয়ে যাবে। আবার প্লাস্টিকের থালার একটা ব্যাপার কি ছিল প্রথম দিকে, অনেকে প্লাস্টিকের থালায় দেওয়া যাবে না, এখন ওরা নিজে এরকম করে দিয়েছে, কারণ থালায় দিতে হবে, কারণ এটাও একটা সমস্যা ছিল। একটা সমস্যা ছিল, বাড়ির থেকে যে যেটা পেতো সেটা ভর্তি করে নিয়ে আসে। এফসিআই চেপেছিল আমি তোমার ব্যাগে আমি নেবো না, আমি আমার জুট ব্যাগে নেবো। তো কৃষক কি আবার এটার থেকে ঢেলে জুট ব্যাগে দেবে? এটা আমরা হস্তক্ষেপ করেছি, যা আনবে তাই নিয়ে নেবে। স্যার, পরিবহন দপ্তর নিয়ে একটা প্রশ্ন। আমার পরিবহন দেবে না, রাজ্যে মানে মিটার বসবে অটোগুলিতে, কবে নাগাদ থেকে শুরু হবে এবং প্রথম অবস্থা কতটা অটোতে লাগানো হবে, এইটাই? সরকারে বসার পরে পরিবহন দপ্তরের কি ছিল অত দীর্ঘায়িত আলাপে যাব না, কি ছিল, এই সরকার কি করার চেষ্টা করেছে, অনলাইন সিস্টেম করে সেখানে যারা কি বলে এদেরকে, যারা ভিতরে থাকতো এজেন্ট কমিশন বিজনেস করতো, তাদেরকে সরিয়ে গ্রাহককে সুযোগ করে দেওয়া হয়েছে। বাকি ই রিক্সা বেআইনি এই পদ্ধতিতে প্রায় 3500 ই রিক্সা আজকের দিনে কাগজ নিয়ে চলছে, বাকিগুলো হবে কোভিডের কারণে একটু দিয়েছে। অটো রিক্সা, অটো 3 জন প্যাসেঞ্জার, আমি জানি আপনারা বলবেন সবটা ঠিক হয়েছে, হয়নি, বাট প্রসেস তো চালু করা হয়েছে।
আইন মানা হতো না, পুলিশ পেটাতো, পাবলিককে মারতো, মহিলাদের অত্যাচার করতো, সব কিছু এখন একেবারে শূন্য হইতে আমি এটা বলবো না, কিন্তু হলে বিচার আছে। তৃতীয়ত ধরুন এই যে অটোকে মিটার রিডিং, এটা আমরা বহু আগের পরিকল্পনা ছিল। টাউন বাস সার্ভিস চাই, অনেক করে কষ্ট করে অনেক করে টাউন বাস সার্ভিসও আমরা চালু করেছি। 32টা বাস দিয়ে চালু করেছি 4টে রুটে। ভাড়াও এমন কিছু না যে কেউ বলতে পারে ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না, দাবি যা ছিল, আগ্রহতা ছিল নামানোর আগে, সেটা নামানোর পরে মানুষ এটা পরিবহন ব্যবস্থায় চলার জন্য মানুষের সেই আগ্রহটা আমরা দেখি। নাম্বার 1 চলছে। তো মানুষ যখন অটোকে মিটার রিডিং করবো, একটা অটোতে একটা প্যাসেঞ্জার উঠলে পরে আপ টু 4.2 কিলোমিটার এটা 30 টাকা দিতে হবে। আমি শেয়ার করলাম অন্য দুজনকে, সেটা অন্য টাকা, বাস 30 টাকা দিতে হবে। একটা গরিব লোককে 30 টাকা দিয়ে চলবে না, তার জন্য ব্যবস্থা বাস সার্ভিস চালু করেছি, পরে অটো করবো, কারণ বাস সার্ভিস চালু না করে অটো করলে সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা হবে। কিন্তু অটোতে আমাদের একটা ভুল হয়েছে, যেটা অটোটা 2 স্টেপে মিটার রিডিংটাকে 2 স্টেপ করতে হয় মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। ওই সময়ে ঠিক আছে কোথাও গ্যাপ হয়েছিল, 3 স্টেপ করে দেওয়া হয়েছে। এই 3 স্টেপটা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট করতে পারে না, আইনত শুদ্ধ না। এটাকে ক্যাবিনেট সিদ্ধান্ত করে আবারও ফাইল প্রসেস করে আলোচনা করে যেটাকে আমরা করতে হয়েছে, সেটা টাইম নিয়েছে এবং সেটা হয়েছে। এর মধ্যে লকডাউন, কোভিড-19 বিভিন্ন রকমের কারণে এই প্রক্রিয়াটা কিছুটা পিছিয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমরা শুরু করেছি যে মিটার সেটিং করা হচ্ছে, টেস্টিং করা হবে, মিটার সেটিং টেস্টিং ঠিক মতো প্রপারলি হচ্ছে কিনা কাজ শুরু হয়েছে। এবং আমি দপ্তরকে বলেছি প্রায় রেগুলার যতটা পারো করো, প্রায় 101টা অ্যাটলিস্ট করো ফার্স্ট স্টেজ, 101টা করো, তারপরে আমরা মিটার রিডিং অটো চালু করে দেবো। এবং কাজ চলছে খুব সহসা, বেশি দিন লাগবে না, এটা করলে পরে অটোমেটিক এ রাজ্যে অটো এই মিটার রিডিং অটো আচ্ছা, বাস ক্রয় নিয়ে যে কিছু দুর্নীতির অভিযোগ ছিল, আপনি বলেছিলেন ইনভেস্টিগেশনের বিষয়ে। কোনটা? বাস ক্রয় নিয়ে যে দুর্নীতি, বাস কেনা নিয়ে, বাস, এটার কোনো ডেভেলপমেন্ট আছে? under process, under investigation, already এটা অলরেডি ভিজিলেন্স দপ্তরে আছে। এই ব্যাপারটা টোটালি ভিজিলেন্স দপ্তর থেকে যা করা ভিজিলেন্স দপ্তরকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা ওখান থেকে বেরোলে বলতে পারবো। এই